আজকের এই খুব স্বল্প নোটিসে এই প্রোগ্রামটা করতে হওয়াতে জায়গাটা আসলে আমরা বাইরের বড় জায়গা নিতে পারি নাই। কারণ আপনারা জানেন যে গত কয়েকদিন আমাদের রাজনৈতিক পরিস্থিতিতে বেশ কিছু ঘটনা খুব দ্রুত তালে হচ্ছে। পরশুদিনই মানে গত সপ্তাহে আহ জাতীয় ঐকমত্য কমিশন একটি প্রস্তাব দেওয়ার পরে আহ গত কালই আহ আহ, মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে যেই মণ্ডলীর বৈঠক হয়েছিল, সেখান থেকে কিছু আহ্বান এসেছিল যে যাতে রাজনৈতিক দলগুলো এবং অন্যান্যরা একটা কমন জায়গাতে আহ, এসে জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন যে অর্ডারটা, সেটার ব্যাপারে এক ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে। তো আমরা আসলে খুব স্বল্প নোটিসেই এরকম একটি প্রোগ্রাম আয়োজন করেছি আমাদের নাগরিক কোয়ালিশন থেকে। আপনারা, মঞ্জু ভাই একটু এদিকে চলে আসেন, মঞ্জু ভাই এদিকে চলে আসেন। তো আপনারা জানেন যে আহ, আমরা নাগরিক কোয়ালিশন এটা বেশ কিছু সিভিল সোসাইটি প্ল্যাটফর্মের একটা আমব্রেলা অর্গানাইজেশন। আমরা আহ, এই বছরের মে মাসে একটি বড় অনুষ্ঠান করেছি, যেখানে অনেকেই ছিল, এখানে যারা এখানে উপস্থিত আছেন বেশিরভাগই ছিলেন। আমরা কিন্তু সংবিধান সংশোধন নিয়ে আমরা 7 দফা একটি প্রস্তাব দিয়েছিলাম বিভিন্ন জিনিসের উপরে। আহ এবং আমরা আনন্দিত যে ঐকমত্য কমিশনের মধ্যে কয়েকটা ব্যাপারে একমত হয়েছে, আবার কয়েকটা ব্যাপারে একমত হয়নি। সেখানে হয়তো আপার হাউস পিয়া নারী সংসদদের প্রতিনিধিত্ব, সেই ব্যাপারগুলো এখনো ঐকমত্যের মধ্যে আসেনি। বাট তারপরে আমাদের নাগরিক কোয়ালিশনের পক্ষ থেকে আমরা এই ব্যাপারগুলোতে সবসময় রোল প্লে করেছি এবং করে যাচ্ছি। সাথে সাথে আমরা দুইটা পাথওয়ে বা ইমপ্লিমেন্টেশন পাথওয়েও বা পদ্ধতিও প্রপোজ করেছিলাম। তার মধ্যে কিন্তু একটি ছিল যে গণভোট এবং একই দিনে গণভোট। তো এবং একটা খসড়া বিলেরও একটা প্রস্তাব ছিল। তো আমরা দেখেছি যে আসলে আমাদের যে দুইটা প্রস্তাব দেওয়া হয়েছিল ইমপ্লিমেন্টেশনের, সেটার মধ্যে সেটার একটা সংমিশ্রণে কিছুটা হলেও যে যেই প্রস্তাবগুলো এসেছে ঐকমত্য কমিশন থেকে, সেটা কিন্তু কিছুটা হলেও কভার করেছে। তো আজকে আমরা সেই প্রস্তাবগুলো নিয়েই কথা বলবো। যে এই প্রস্তাব আহ, জনাব ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে যে ঐকমত্য কমিশন, তারা গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে মাননীয় উপদেষ্টার কাছে হ্যান্ড ওভার করেছে। বাট আমরা তারপরেও জানি যে সেটা হওয়ার পরে কিছু রাজনৈতিক অঙ্গনে কিছু উত্তাপ ছড়িয়েছে। আমরা মনে করি যে আসলে এই প্রস্তাবে কি আছে সেটা নিয়ে যথেষ্ট আলোচনা হওয়া দরকার। অনেকে হয়তো আমরা কেউ কেউ এটাকে খুবই মানে আহ মানে একেবারেই মানে খুব বেশি এটাকে একসেপ্ট করে নিচ্ছে, আবার কেউ কেউ একেবারেই রিজেক্ট করছে। আমার কাছে মনে হয় যে আমরা এই প্রস্তাব সম্পর্কে যদি একটু আলোচনা করি নাগরিক পরিসরে এবং রাজনৈতিক পরিসরে, তাহলে হয়তো অনেক ব্যাপারে ক্ল্যারিটি হবে। এবং ক্ল্যারিটি হলেই হয়তো আমরা একে একে অন্যের আরো কাছাকাছি একটা জায়গায় আসতে পারবো। তো আজকে আসলে আমাদের উদ্দেশ্য সেটাই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে যেটা গতকালই মাননীয় উপদেষ্টার অফিস থেকে ডক্টর আসিফ নজরুল সবার কাছে আহ্বান করেছিল যাতে 7 দিনের মধ্যে একটা কমন জায়গায় রাজনৈতিক দলগুলো আসতে পারে। তো আমরা অত্যন্ত আনন্দিত যে আসলে আজকের আমাদের খুব স্বল্প নোটিসেই অনেক রাজনৈতিক দলগুলো আমাদের সাথে এসেছে। অনেকেই রাস্তায় আছে। জামাত ইসলামী, তারপরে নাগরিক ঐক্য এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ অল্প কিছুদিনের মধ্যে আমাদের এখানে জয়েন করবে। আমাদের কাছে সাথে অলরেডি বিএনপির জনাব জনাব শামা ওবায়দ আমাদের এখানে উপস্থিত আছেন, খালেদ শফিউল্লাহ এনসিপি, মঞ্জু ভাই এবি পার্টির, এবং হাসিব হোসেন রাষ্ট্র সংস্কারের, খালেদ সাইফুল্লাহ, খালেদ সাইফুল্লাহ এনসিপির, আরো নাইম আছেন এখানে আপ বাংলাদেশের। আর তো আমরা আজকে অনুষ্ঠানে শুরু করি। আমরা যদি চুপ করেন তাহলে আমরা একটু আসবো। আমরা প্রথমেই আপনাদের সামনে যেগুলি দেওয়া আছে, কিছু কাগজ দেওয়া আছে, যেটা দুটা প্রস্তাব যেটা আছে আহ সংবিধান সরি ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবগুলো দেওয়া আছে সেটা আপনাদের সামনেই আছে। এবং এটা নিয়ে অলরেডি পত্র পত্রিকায় ব্যাপারটা এসেছে, আপনারা অনেকেই হয়তো এটা ডাউনলোড করেছেন। বাট আমরা একটু
এই দুটা প্রস্তাব যেটা আছে, আহ, প্রস্তাব 1 এবং প্রস্তাব 2, এই দুইটার মধ্যে যে পার্থক্যটা আছে সেই জায়গাগুলো আমরা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। এবং সাথে সাথে আমাদের কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো নিয়ে হয়তো রাজনীতিবিদরা কথা বলবেন, এবং আমরা চাই যে মিডিয়ার মাধ্যমে এই এই প্রশ্নগুলো আহ যারা লিগাল এক্সপার্ট আছে, পার্টিকুলারলি আইন মন্ত্রণালয় যারা আইনটা ড্রাফট করছে, তারাও যাতে এই প্রশ্নগুলোর একটা পরিষ্কার একটা ক্লারিফিকেশন দিয়ে এই আলোচনাটাকে বা এই ঐক্যমত্যটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। তো আমি জাস্ট একটু বলছি, পিছনে একটা স্ক্রিন আছে আপনাদের সবার সামনে, একটা বোধহয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের একটা স্লাইডও আছে, খুব ছোট স্লাইড। আমি যদি একটু আসি, যে দুইটা যে ড্রাফট করা হয়েছে বা দুইটা যে প্রস্তাব করা হয়েছে, সেটার যদি মূল যদি বৈশিষ্ট্য দেখেন, একটা বৈশিষ্ট্য হচ্ছে যে গণভোট পরবর্তী নির্বাচিত পার্লামেন্টকে সংবিধান পরিবর্তনের জন্য কনস্টিটিউয়েন্ট পাওয়ার ক্ষমতা দেওয়া দেওয়া হবে, বা গাঠনিক ক্ষমতা দেওয়া হবে। সেটা কিন্তু দুইটা প্রস্তাবেরই একটা কমন থিম। আরেকটা হচ্ছে যে 270 দিনের মধ্যে সংবিধান সংশোধন করতে হবে, এবং সেজন্য শুধুমাত্র মেজরিটি ভোট যথেষ্ট। এটা কিন্তু ইম্পর্টেন্ট। অনেকে কিন্তু যেমন আমার নর্মাল সংবিধান সংশোধন 2/3 লাগে, এই ক্ষেত্রে যে প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে কিন্তু 300 আসনের মধ্যে 150 আসন হলেই এটা একদল বা মানে 151 হলেই কিন্তু এই সংবিধানটা, নতুন যে সংবিধান পরিষদ বা সংশোধন পরিষদ, তারা এই জিনিসটা চেঞ্জ করতে পারবে বা নতুন এই জিনিসগুলো তারা নিতে পারবে। সেটা একটা বড় ব্যাপার, অনেকেই হয়তো এই ব্যাপারটা খেয়াল করেনি। আর একটা হচ্ছে দুটো প্রস্তাবেই যে তফসিল দেওয়া হয়েছিল, তফসিল 1, সেখানে নোট অফ ডিসেন্টের উল্লেখ নেই। আপনারা জানেন যে জুলাই সনদে বেশ কিছু আইটেমে নোট অফ ডিসেন্ট আছে। আর আমাদের যে তফসিল ঘোষণা আছে সেখানে 48টা আইটেম দেওয়া আছে, মেইনলি সংবিধান সংশোধন রিলেটেড, সেখানে কিন্তু নোট অফ ডিসেন্টের উল্লেখ নেই। এটাও একটা বড় আলোচনার জায়গা। যদি মূল পার্থক্য দেখি আমি দুইটা প্রস্তাবে, সেটা হচ্ছে প্রথম প্রস্তাবে গণভোট ও নির্বাচনের আগেই অন্তর্বর্তীকালীন সরকার একটি বিল তৈরি করবে, যেটাকে প্রস্তাব 1 বলা হচ্ছে, যেখানে একটা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটা বিল তৈরি করা হবে এবং পার্লামেন্টে সেটি বিবেচনা করবে নির্বাচনের পরে। হ্যাঁ, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট পরিষদ যখন হবে তখন 270 দিনে ব্যর্থ হলে বিল অটোমেটিক পাস হয়ে যাবে। এটা কিন্তু প্রথম প্রস্তাবে, যে 270 দিনে যদি এটা পাস করতে ব্যর্থ হয় এই বিলটা, তাহলে এটা অটোমেটিক্যালি এটা সংবিধানের অন্তর্ভুক্ত হয়ে যাবে। দ্বিতীয় প্রস্তাবে কিন্তু এটা নেই, যেটাকে বলা হয় পেনাল্টি ক্লজ, সেটা কিন্তু দ্বিতীয় প্রস্তাবে নেই। দ্বিতীয় প্রস্তাবে নির্বাচিত পার্লামেন্ট জুলাই চার্টার অনুযায়ী বিল তৈরি করবে ও পাস করবে। সেখানেও তফসিল 1 অনুযায়ী করা হবে। পার্লামেন্ট হ্যাঁ হ্যাঁ, এটা ভেরি ইম্পর্টেন্ট যে প্রথম প্রস্তাবে বিল পার্লামেন্ট সরকার করে দিবে, এবং দ্বিতীয় প্রস্তাবে এটা নতুন যে সংবিধান সংস্কার পরিষদ তারাই করবে। আমাদের কিছু প্রশ্ন আছে যেটা আসলে আমাদের কাছে মনে হয় যে যেটা আলোচনা হওয়া দরকার। সেটা হচ্ছে যেই চিঠিটা দেওয়া হয়েছে সেই চিঠিটা এবং এই প্রস্তাবগুলোর মধ্যে বলা হয়েছে যে জুলাই চার্টার বা তফসিল 1, তফসিল 1ই বলি, তফসিল 1 অনুযায়ী নতুন যে সংবিধান সংস্কার পরিষদ, তারা এটাকে বিবেচনা করবে, বিভিন্ন ধারাগুলো বিবেচনা করবে, এবং তফসিল 1টা সহায়ক হিসাবে থাকবে। তো এই জায়গাটাতে আহ বলা হয়েছে যে যেহেতু সহায়ক হিসাবে থাকবে, তাহলে নোট অফ ডিসেন্ট উল্লেখ না থাকলেও এটাকে কিন্তু যারা সংবিধান সংস্কার পরিষদের মেম্বাররা এটা নিয়ে আলোচনা করতে পারবে এবং পরিমার্জন বা কিছু জিনিস চেঞ্জও করতে পারবে। তো সেটার ব্যাপারে ক্ল্যারিটিটা আসলে থাকা দরকার। দ্বিতীয়টা হচ্ছে যদি এরকম ফ্লেক্সিবিলিটি থাকে যে কিছু চেঞ্জ করা যাবে, সেই ক্ষেত্রে যেটা নিয়ে অনেক সবচেয়ে বেশি কথা হয়েছে যে উচ্চকক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সেটাও কি আসলে চেঞ্জ করা যাবে কিনা। প্রশ্ন উঠতেই পারে যে যদি 151 জন মেম্বার ঠিক করে যে উচ্চকক্ষে করবো, কিন্তু উচ্চকক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্ট হবো না, তাহলে কি সেটাও আলটিমেটলি হবে কিনা। তৃতীয়ত হচ্ছে যে দ্বিতীয় প্রস্তাবও কি আসলে প্রথম প্রস্তাবটার মতনই এই ফ্লেক্সিবিলিটি থাকবে কিনা। 4 নম্বর হচ্ছে দুই প্রস্তাবে কি জুলাই চার্টারের মোট বাইরে যদি কোনো কিছু যোগ করার থাকে সেটা সুযোগ
কিনা। তো সেটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আর রেফারেন্ডাম যদি না হয়, যেহেতু রেফারেন্ডাম হবে হ্যাঁ না ভোট হবে, সেক্ষেত্রে যদি না হয় তাহলে আসলে কি হবে, পরবর্তী পার্লামেন্ট কিভাবে কনস্টিটিউশন ক্ষমতা পাবে, এটাও একটা প্রশ্ন। আর আরেকটা হচ্ছে রেফারেন্ডামে কি উত্থাপিত হবে, জুলাই চার্টারের কনস্টিটিউশন ক্ষমতা নাকি প্যাকেজ। সপ্তম হচ্ছে জনগণ কি প্যাকেজে রায় দিবে এবং সেই রায় কি পরবর্তী চ্যালেঞ্জের সম্মুখীন, আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে কিনা, সেটাও কিন্তু একটা প্রশ্ন। এবং আরেকটা প্রশ্ন এখানে লেখা হয়নি, যেটা নিয়েও আসলে বিতর্ক আছে, এটা কি প্রেসিডেন্ট দিবে নাকি আহ সরকার দিবে। সরকার বলতে কি ডক্টর ইউনূসই দিবে কিনা। আর এই দুটার মধ্যে আসলে কোনো মানে একটা স্পিডগত পার্থক্য আছে, কিন্তু আসলে আইনগত কোনো ব্যাপার পার্থক্য কি থাকবে কিনা, সেটা নিয়েও কিন্তু কিছুটা আহ বিতর্ক আছে। আমার মনে হয় এগুলি আসলে আজকে আমাদের মূল আলোচনার বিষয়। তো আমরা আসলে আপনাদের কাছে এটা অলরেডি দেওয়া আছে, এবং সামনের যে বিকল্প দুটা প্রস্তাব সেটাও কিন্তু আপনাদের কাছে প্রিন্ট দেওয়া আছে, বা আপনারা অনেকে হয়তো জানেন। আমরা আসলে আমাদের সাথে যারা উপস্থিত আছেন, বেশ কিছু রাজনীতিবিদ উপস্থিত আছেন, এবং আমাদের অনলাইনেও বেশ কয়েকজন আছেন। আমার মনে হয় আমরা অনলাইনে দু একজনের কথা শুনে আছি, তারপরে আমরা মেইন আলোচনায় আসি রাজনীতিবিদদের কাছে। তো অনলাইনে কেউ কি আমার মনে হয় এখানে কে কাছে দেখি একটু অনলাইনে, অনলাইনটা অন করে দাও। আমার মনে হয় এখানে অনলাইনে আমাদের ওয়ান অফ দ্য কো অর্গানাইজার ব্রেইনের ডক্টর শফিকুর রহমান আছেন, জ্যোতি রহমান আছেন, আহ সাইফ আছেন, উনি একজন লিগাল কনস্টিটিউশনাল এক্সপার্ট, আরো অনেকেই আছেন। আমার মনে হয় আমরা প্রথমেই ডক্টর শফিকের কাছ থেকে খুব সংক্ষেপে একটু শুনে আসি। এই যে প্রেজেন্টেশনটা দিলাম সেটা আসলে ডক্টর শফিকই এটা তৈরি করেছে। তো শফিক, আপনি একটু, আমরা কোনো মিস করলাম কিনা সেটা একটু বলেন, তারপরে আমি হয়তো জ্যোতি রহমানের কাছে কিছু শুনবো। জি শফিক, আপনি শুরু করতে পারেন। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, একটু জোরে বললে ভালো হ্যাঁ। লাগে স্যার। হ্যাঁ জি শুনুন। হ্যাঁ হ্যাঁ। না, এটা আমি আমার কৃতিত্ব না, এটা এই মোটামুটি সাউন্ডটা বাড়ান। ডক্টর আসিফ সাহান, উনি বোধহয় এখনো পৌঁছেনি। ওনার সাহায্যে নিয়ে আমরা তাড়াতাড়ি তৈরি করেছি যে কয়েকটা মূল প্রশ্ন। এর বাইরেও নিশ্চয়ই আরো অনেক প্রশ্ন আছে। তো ঠিক আছে, আমি প্রশ্নগুলোতে যাওয়ার আগে আমি একটু মানে আমরা তো এর মধ্যে কয়েকজন এক্সপার্টদের সাথে কনসাল্ট করেছি। তো এর মধ্যে কয়েকটা জিনিস নিয়ে আমাদের মানে আমরা একটু দেখেছি যে মানে কনস্টিটিউয়েন্ট পাওয়ার এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণ কোনো একটা দেশের সর্বোচ্চ আইন হলো গিয়ে কনস্টিটিউশন, সবার উপরে। আমরা একটা কনস্টিটিউশনাল রিপাবলিক। এখন এই কনস্টিটিউশন যে লিখবে, কনস্টিটিউশন লেখার ক্ষমতা, এটা এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার, এটা কিন্তু তারও উপরে, মানে সর্বোচ্চ আইন স- সর্বোচ্চ আইন লেখার যে ক্ষমতা, এটা কিন্তু সহজে নেবার হালকা কোনো ব্যাপার না। সুতরাং এই পার্লামেন্ট যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেবে, এই পার্লামেন্টকে দেওয়া হবে রেফারেন্ডামের মাধ্যমে, তো সেটাকে কি আমরা আদৌ মানে কনস্ট্রিক্ট করতে পারবো কিনা। কারণ আপনি বললাম যে আপনাকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হলো সর্বোচ্চ আইন তৈরি করার জন্য, কিন্তু তার আগেই বলে দিলেন যে এটা আপনাকে করতে হবে। তো এটা তো ঠিক মানে কনস্টিটিউয়েন্ট পাওয়ার হলো না। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আমাদের ইয়ে রাখতে হবে, কনস্টিটিউয়েন্ট পাওয়ারকে আমরা রাবার স্ট্যাম্পে পরিণত করতে পারবো না। আর আরো আমরা দেখেছি যে আমরা কয়েকজন এক্সপার্টের সাথে কথা বলে দেখেছি যে এর মধ্যে অনেক মানে ভ্যারিয়েশন আছে। এই কোনো ব্যাপারেই অনেক ব্যাপারেই তারা মোটামুটি কিছুটা একমত দিয়েছেন, কিন্তু অনেক ব্যাপারেই তাদের মতামতের অনেক ভ্যারিয়েশন আছে। সুতরাং একেবারে হাইয়েস্ট কনস্টিটিউশনাল অথরিটি যারা বাংলাদেশে আছেন, তাদের মধ্যে হচ্ছে এই সকল সম্পর্কে ইন্টারপ্রিটেশন ঐক্যমত্য আছে, এটা কিন্তু ঠিক না। সুতরাং অনেক রকম মতদ্বৈধতার সুযোগ আছে। সুতরাং এই মতদ্বৈধের সুযোগে ভবিষ্যতে যদি এগুলো কোর্টের সম্মুখে চ্যালেঞ্জ হয়, তো সে অনেক সেই কোর্টের বিচারপতির ডিসক্রেশন, সেটার উপর অনেকটা নির্ভর করবে। সুতরাং আমাদের বুঝতে হবে যে এইটা আমরা যেটা করতেছি, এই কনস্টিটিউশন পাওয়ার, কনস্টিটিউশন তৈরি করার জিনিসটা, এগুলো কোনো কিছুই প্রি ডিফাইন্ড অঙ্কের মতো একদম ক্লিয়ার কোনো ব্যাপার না। এখানে মানে বিভিন্ন দেশ থেকে আমরা বিভিন্ন এক্সাম্পল থেকে দেখেছি, অনেক ভ্যারিয়েশন আছে, অনেক বিভিন্ন রকম রায় আছে। সুতরাং এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, যেখানে কোনো ক্লিয়ার কাট কোনো ব্যাপারে অ্যান্সার কোথাও নেই। এটার মধ্যে আছে। তো আমাদের এই ক্লিয়ার কাট ব্যাপার না থাকা সত্ত্বেও ঐক্যমত্যে পৌঁছানোর জন্য আমাদের এখন ট্রাস্ট দরকার। বিভিন্ন কারণে আমাদের মধ্যে ট্রাস্টের খুব ঘাটতি দেখা দিয়েছে। সেটা ইলেকশন টাইমিং প্লাস মানে আরো অনেক কিছু রিফর্ম মেনে নেওয়া না নেওয়া নিয়ে, যে সম্ভাব্য বিজয়ী দল তারা পাওয়ার কতটুকু কনস্ট্রিক্ট করতে চাইছে, বা জুলাই চার্টার কতটুকু মানে জুলাইয়ের স্পিরিটটা কতটুকু ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে, বিভিন্ন দিক দিয়ে
আছে, এবং সবচেয়ে ইলেকশন টাইমিংটা, যে ইলেকশনটা কবে হবে এটা নিয়ে তো অনেকদিন ধরে মানে ডাউট ছিল, এখনো মানুষের মধ্যে ডাউট আছে, অনেকে প্রকাশ করতেছে। আবার গণভোটটা ইলেকশনে আগে হবে না পরে হবে। আরো আবার যেমন আরেকটা আছে যে পিয়ার লোয়ার হাউস, এটা একটা, এই বিষয়টা কনসিডারই করা হয় না, কিন্তু এখনো এই দাবিটা অনেকে তুলছে। সুতরাং এই পলিটিক্যাল ট্রাস্টের যে ঘাটতিটা, এটা সবচেয়ে বড় ব্যাপার। আমরা যদি পলিটিক্যাল ট্রাস্টটাকে একটু ওভারকাম করতে পারি, তাহলে কিন্তু ঐক্যমত্যে পৌঁছানো অনেক মানে সহজ হবে। আর এজন্যই আমাদের একটা কথা আছে যে গেম থিওরির মধ্যে প্রিজনার্স ডাইলেমা খুব সিম্পল একটা গেম, কিন্তু ওখানকার আমি এটা ব্যাখ্যা করছি না, কিন্তু কথা হলো যে যদি মানুষের মধ্যে ট্রাস্ট থাকে, তাহলে কিন্তু একটা ভালো আউটকামের দিকে পৌঁছানো সম্ভব। কিন্তু যদি ট্রাস্ট না, একে অপরকে ট্রাস্ট না করে যদি আমরা জাস্ট পিওরলি ডিস্ট্রাস্ট করে নিজের ইমিডিয়েট মোটিভটাকে আমরা রিয়ালাইজ করতে যাই, তাহলে কিন্তু একটা ইনফেরিয়র আউটকাম আমরা পৌঁছাবো। সুতরাং এই জিনিসটা আমাদের কি করতে হবে, আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটু ট্রাস্ট দিতে হবে যে না, ইলেকশন হওয়ার পরেও এটা আমরা হাত পা বেঁধে না করে আমরা এই সংবিধান সংস্কার প্রসেসটা চলতে থাকবে। সে আগামী এই রিয়াজ কমিশন এতদিন যে বৈঠকের মধ্যে যে আলোচনাগুলো হয়েছে, ঠিক এরকম আলোচনায় আগামী 270 দিন পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরাই তারা সেটা করতে পারবেন। এবং জুলাই চার্টারের এই আলোচনার সূত্র ধরেই তারা সেটা একটা, তাদের পক্ষে স্কোপ আছে যে তারা একটা সুন্দর ঐক্যমত্যে পৌঁছে জুলাই চার্টারকে বাংলাদেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আহ, জাতীয় দলিল হিসেবে ইতিহাসে এস্টাবলিশ করার। ধন্যবাদ, আপাতত এটুকুই। ডক্টর শফিক, আহ, আমি আসলে এই পর্যায়ে খুব সংক্ষেপে আমাদের সাথে অর্গানাইজারদের মধ্যে আরেকজন আছেন, জ্যোতি রহমান অস্ট্রেলিয়া, উনি অস্ট্রেলিয়া থেকে জয়েন করছেন। আমি তার আগে একটু আপনাদের সকলের কাছে একটু দুঃখ প্রকাশ করছি যে আসলে আমরা নিজেরাও ভাবিনি যে আমাদের এত মিডিয়া চলে আসবেন। তো আপনাদেরকে একটু কষ্ট করতে হচ্ছে দেখে আমাদের খারাপ লাগছে, আর আমরা আশা করি যে আপনারা এটা আমাদের সাথে ধৈর্য সহকারে থাকবেন। তো ডক্টর জ্যোতি রহমান, আপনি কি প্রেজেন্টেশনটা এবং ডক্টর শফিক যেটা বললেন সেটার উপর কোনো কিছু অ্যাড করতে চান কিনা, এবং ওভারঅল পলিটিক্যাল পার্সপেক্টিভটা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাই, ধন্যবাদ ফাহিম, হাসিফ ভাই এবং অন্য যারা আছেন ওখানে, খালেদ এবং আমার পরিচিত যারা আছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম, এবং যাদের সাথে পরিচয় নেই তাদেরকেও আসসালামু আলাইকুম। আমি প্রেজেন্টেশনটা এবং সাবস্ট্যান্টিভ ব্যাপারটা আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি, কারণ ইউ আর মাচ মোর অ্যাটিউন টু দ্য লিগাল নাইসটিজ দেন আই অ্যাম। আমি একটু হিস্টোরিক্যাল কিছু জিনিস নিয়ে কথা বলতে চাচ্ছি। আমাদের প্রধান উপদেষ্টা সাহেব উনি তো গতকাল যেটা আর কি উনি বলেছেন, বা সরকার যেটা বলেছে যে রাজনৈতিক দল আপনারা নিজেরা কথাবার্তা বলে একটা সলিউশন দিক নির্দেশনা দেন। সো আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্যাট। সেটা হচ্ছে কি যে আমাদের ইতিহাসে আসলে আহ, বাইরে থেকে মিডিয়েট করে পলিটিক্যাল পলিটিশিয়ানদের মধ্যে যখন ইয়ে হয় আর কি, আপনার ঐক্যমত হয় না, বাইরে থেকে মিডিয়েট করে আসলে আমাদের ইতিহাস খুব একটা ভালো না। আপনি অনলাইনে একটা মিম পাওয়া যায়, সেটা হচ্ছে যে আপনার কনসেনসাস কমিশন এট আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস টাইম। সেখানে দেখায় যে মাঝখানে লর্ড মাউন্টব্যাটেন বসে আছে, একদিকে হচ্ছে জিন্না সাহেব লিয়াকত আলী খান, আরেকদিকে হচ্ছে পণ্ডিত নেহেরু, সর্দার প্যাটেল। ওইটা খুব একটা ঐক্যমত তো অবভিয়াসলি হয় নাই 47 সাথে। আমরা জানি যে 71 সালে শেখ মুজিবুর রহমান, আহ, ভুট্টো, ইয়াহিয়া খান, তাদের মধ্যেও খুব একটা কিছু হয়নি। আমরা জানি যে 90-এর দশকে 96, 2006, 2014 হাসিনা খালেদার মধ্যে, আওয়ামী লীগ বিএনপির মধ্যেও খুব একটা ঐকমত্য হয়নি। এই অনেকেই বাইরে থেকে এসে চেষ্টা করেছেন কথা বলার, স্যার নিনিয়ান স্টিফেন, তারপরে আপনার ইউএন দূত এসেছিলেন 2013-তে, খুব একটা কিছু তো হয়নি। হ্যাঁ, তো আমাদের ইতিহাস খুব একটা ভালো না, কিন্তু আমাদের একটা খুবই ভালো ইতিহাস আছে, এবং যেটা আসলে ট্র্যাজিক্যালি মিসরিপ্রেজেন্টেড হয়। আমরা সাধারণত, আপনি কথাবার্তা বললে পরে যে 90-এ তো 3 জোট হয়েছিল, সেটা তো কেউ মানে নাই, খুব খারাপ হয়েছে, এই টাইপের কথা হয়। দিস ইজ অ্যাকচুয়ালি ফান্ডামেন্টালি রং। 90-এ একটা ঐক্যমত হয়েছিল, রাজনীতিবিদরা তারাই করেছিলেন, এবং তারা যা যা করতে চেয়েছিলেন মোটামুটি অনেক কিছুই, বেশিরভাগটাই তারা মেনে নিয়েছিলেন। তারা কি কি করতে চেয়েছিলেন? তারা চেয়েছিলেন যে এরশাদের আন্ডারে তারা কোনো ইলেকশন করবে না। তারা চেয়েছিলেন যে এরশাদ চলে গেলে পরে যাতে মিলিটারি কু না হয়, সেই জন্য তারা একটা স্পেসিফিক ফর্মুলা তৈরি করলেন যে
এরশাদ একজনকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্ট করবেন, ওই ব্যক্তিটি সবগুলি পলিটিক্যাল পার্টি মিলে ঠিক করবে। সেই ব্যক্তি যখন ভাইস প্রেসিডেন্ট হবে তখন এরশাদ পদত্যাগ করবে, ওই ভাইস প্রেসিডেন্ট তখন অস্থায়ী রাষ্ট্রপতি হবেন, করে একটা তত্ত্বাবধায়ক সরকার করবেন, 90 দিনের মধ্যে নির্বাচন দিবেন। নির্বাচনের পরে নির্বাচিত সংসদ ঠিক করবে যে সংসদীয় গণতন্ত্র হবে নাকি রাষ্ট্রপতি শাসন থাকবে। তখন বিএনপির পলিসি ছিল যে রাষ্ট্রপতি শাসন, প্রেসিডেন্সিয়াল ফর্ম। আওয়ামী লীগের ছিল যে সংসদীয় গণতন্ত্র। বিএনপি নির্বাচনে জিতলো, কিন্তু তাদের 2/3 মেজরিটি নাই। তারপরে তারা বিএনপি এবং আওয়ামী লীগ এবং অন্যান্য ছোট রাজনৈতিক দল সবাই মিলেই ঠিক করলো যে আমরা সংসদীয় পদ্ধতিতে যাব, এবং সেইটা তারা বাস্তবায়ন করলেন। সো আমরা 90-এর হিস্ট্রিটা আসলে, মানে আমি এটা জানি না আমাদের এটা কেন আমরা করি, কিন্তু 90-এর হিস্ট্রিটা ইজ অ্যাকচুয়ালি দ্য অনলি টাইম আমাদের রাজনীতিবিদরা, আপনারা সবাই একসাথে হয়ে যেটা করতে চেয়েছিলেন সেটাই করেছেন, আপনারা আপনাদের প্রমিস রেখেছিলেন। সো আমি মনে করি যে আমাদের অন্তর্বর্তী সরকারের দিকে না থেকে যে ওনারা কিছু একটা করে দিবে, বা রিয়াজ সাহেব আবার ফেরত এসে আপনাদেরকে ডেকে বসে আপনাদেরকে মিটমাট করায় দিবে, সেটা না করে আমি এখানে দেখতে পাচ্ছি মঞ্জুর সাহেব আছেন, শামা ওবায়দ আপা আছেন, খালেদ আছেন, হাসিফ ভাই আছেন। আপনারা আপনাদের রাজনৈতিক দল, শিশির আপনারা মনে আছেন কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, আপনারা জানেন হোয়ার থিংস স্ট্যান্ড, আপনারাই আসলে সলিউশনটা করতে পারবেন, আপনারাই তো দেশ চালাবেন। এই মাইকটা একটু পিছনে রাখ। সো আই আর্জ ইউ গাইজ টু থিঙ্ক অ্যাবাউট যে আসলে ওই 90-এর হিস্ট্রিটাই আপনারা চিন্তা করেন, যে 90-এ আসলে যেটা হয়েছিল সেটাই আপনারা করেন, দেশ আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে। ধন্যবাদ। আহ, ধন্যবাদ জ্যোতি। আমার মনে হয় ডক্টর ইউনূস বলটা আবার রাজনীতিবিদের উপরেই কোর্টেই বলটা দিয়ে দিয়েছে। আহ যদিও অনেক ক্রিটিসিজম আছে, উনি দায়িত্ব নিচ্ছে না। তারপরেও আমার কাছে মনে হয় যে আজকের আমাদের এই আলোচনাটার একটা হয়তো ঐতিহাসিক গুরুত্ব আছে, যে অ্যাটলিস্ট আমরা কিছুটা হলেও ওনাদেরকে এক টেবিলে বসানোর সুযোগ পেয়েছি। আমরা আশা করি যে এখান থেকে কিছু মেসেজ হয়তো রাজনৈতিক দলগুলোর কাছেও যাবে, কারণ এখানে যারা আছেন সবাই আসলে বেশ ইনফ্লুয়েন্সিয়াল ওনাদের নিজস্ব রাজনৈতিক দলগুলোতে। তো আমি আসলে ওইটা যে একটা সিম্বলিক ওয়েতে যারা আছেন ওনাদেরকে ঠিক করতে বলি, কে আগে বলবেন কে পরে বলবেন, এই 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 দায়িত্বটা আমি রাজনীতিবিদদের উপরেই নিতে চাই। তো আমার মনে হয় আপনারা একটু বলেন যে, আমি জানি এখানে কয়েকজন একটু তারা আছে, মঞ্জু ভাই রিকোয়েস্ট করেছিল, বা মঞ্জু ভাই এখন বলবেন একটু পরে বলবেন। আচ্ছা ফাইন, শ্যামা পাও বোধ হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমরা দিচ্ছি দিচ্ছি আমি দিচ্ছি। আচ্ছা তাহলে আমি next চলে আসবো, এখানে চলে আসবো। কিন্তু এক একবার এক এক মিটিং মনে হবে তখন। হ্যাঁ, আচ্ছা, sure. আপনি তো অর্গান আপনার মনে হয় আমরা কালো আপনি বলেন। স্টারলিংক হলো যাই হোক, মানে এখন মানে ইন্টারনেট স্পিড হলো গিয়ে ইটস জাস্ট লাইক ইলেকট্রিসিটি। মানে আগে যেমন ছিল যে ইলেকট্রিসিটির কোনো বিকল্প নাই, ইউ হ্যাভ টু ইনক্রিজ ইলেকট্রিক সাপ্লাই টু গো হ্যাড। এখন হচ্ছে ইন্টারনেট স্পিড, কারণ সামনে এআই আসার পরে তো মানুষজন আরো বেশি মানে দরকার পড়বে ব্যান্ডউইথ। মানুষ টুকটাক কাজ হতে সবকিছু এখন এআই দিয়ে করবে, একটা মানে এখন ইটস জাস্ট লাইক ইলেকট্রিসিটি, মানে ম্যাসিভলি ইলেকট্রিসিটি ইয়ে না বাড়াইলে আমাদের প্রোডাক্টিভিটি কিছুই বাড়বে না। ট্রু, ঢাকার এক্সপিরিয়েন্স হচ্ছে এখন খুবই লাইন ড্রপ করে ইন্টারনেট, বোথ অন টেলকোর ডেটা থেকে অথবা আমরা ওয়াইফাই যেটা ইউজ করি বাসায়, হ্যাঁ বেশ ফ্লাকচুয়েট করতেছে ইদানিং। এটা ছিল না, একদম ছিল না। হ্যাঁ হ্যাঁ, আমি তাই দেখলাম গত 1-2 মাসে ঢাকাতে, মানে খুব খারাপ অবস্থা আর কি। একটু মানে কথা ড্রপ করে ইয়ে করে, আর আর বিশেষ করে সন্ধ্যার পরের টাইমটাতে তো একদমই খারাপ অবস্থা, মানে ঢাকার যেটা পিক আওয়ার ওই সময়টা তো মানে এই সন্ধ্যা 7টা থেকে 11টা পর্যন্ত, মানে ইটস ভেরি হার্ড টু স্ট্রিমিং সার্ভিসেস আর কি, ধরনের এগুলা করার জন্য। এটা থেকে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়। তো আমি ভাবলাম একটা ইমেল আমি টাইমলি অফিসে রেসপন্ড করেছি, হ্যাঁ বাট ইট ডিডন্ট গো এট অল। হ্যাঁ
দুপুরটা সন্ধ্যায় গিয়ে হচ্ছে হয়তো আমি খেয়ালও করিনি, হয়তো ব্যাকগ্রাউন্ডে অন্য কাজ করতেছিলাম। হুম। খুব ইন্টারেস্টিং ডিসকাশন ছিল, এটা মিস আউট করতে চাচ্ছিলাম না। হ্যাঁ, না আশা করতেছি মানে আমাদের ইনিশিয়েটিভ উই স্টার্ট দ্য প্রসেস যে একটা ঐকমত্য যেন হয়, কারণ এটা এটা খামাখা ঝুলে আছে। জিনিসগুলো মোটামুটি ক্লিয়ার যে সব একটা, কারণ এখানে জামাতও তার পয়েন্ট পেয়েছে যে একটা রেফারেন্ডাম পাইছে, এনসিপিও তার একটা ইয়ে পাইছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একটা হচ্ছে। এখন মোটামুটি এগ্রিমেন্ট করে এটা সে করে যদি বিএনপি রাজি হয় যে পিআর আপার হাউস তারা কনসিডার করবে, এটা সিরিয়াসলি টেবল করবে প্রস্তাব এটা করার জন্য, তাহলে তো সবাই এগ্রি করে এটা এগিয়ে যাওয়া যায়। কারণ কত আলোচনা আবার নেক্সট পার্লামেন্টে হবে, আই ডোন্ট থিঙ্ক যে তাদেরকে একেবারে পুরোপুরি মানে এ টু জেড একটা বিল লিখে দিয়ে তাদেরকে শুধু পাশ করানোর জন্য রেফারেন্ডাম, এটা হবে না আর কি। মানে ইট মাস্ট বি ডিবেটেড ইন দ্য নেক্সট পার্লামেন্ট। তবে জুলাই চার্টারকে ফলো করেই আর কি, এটার বাইরে না, আর এটাকে ডেভিয়েট না করে আর কি, এরকমই কিছু দুইটা একটা হওয়া জিনিস, দরকার। এক হচ্ছে জ্যোতি কিন্তু কোয়াইট কারেক্টলি পয়েন্টেড আউট যে 90s এর ব্যাপারটা কি ছিল। আমরা খুব কনভিনিয়েন্টলি একটা কথা বলে যাই যে 3 দলের রূপরেখায় ওখানে ফেলিয়ার, বিট্রেয়াল। না, 3 দলের রূপরেখা ছিল বলেই ওই কেয়ারটেকার গভর্নমেন্টটা ইনসার্ট করে একটা সাকসেসফুল ইলেকশন, ভাইস প্রেসিডেন্টকে নিয়ে আসা, এবং ডক্টর শাহাবুদ্দিন ওই বেস্ট আমাদের জাস্টিস শাহাবুদ্দিন সাহেবকে দিয়ে লিড করা গেছিল তখন। ইট ওয়ার্কড। হুম, এই হুম, জিনিসটা কিন্তু ওইভাবে কেউ বলে না, কিছু সালি শুনে। তো ওই সময় 3 জোটের উপর এখানে ফেল করছিল। আই এম ভেরি হ্যাপি যে জ্যোতি বট ইট আউট টুডে। এটা খুবই ভালো স্যার, হি শুড কিপ সেইং, ইট শুড বি পাবলিকলি অ্যাভেলেবল। অনেকে জানেন না, বুঝে না, ধরেই না বিট্রে হয়েছিল। আর আরেকটা জিনিস দেখলাম, বিএনপি নমিনেশন দিতে গিয়ে কেন জানি মনে হচ্ছে ওরা কিছু মানুষকে এখন দিচ্ছে না। মহিলাদেরকে হয়তো বা 36 এর মধ্যে অ্যাকোমোডেট করবে, ওখানে পিআর আছে একটা, আর কিছু হয়তো বা আপার হাউসের জন্য রাখতে পারে। ওরা হয়তো বা ধরে নিচ্ছে আপার হাউস হইতেই হবে। হয়তো বা মেনেও নিচ্ছে এক সময়, ইগো ক্ল্যাশটা না লাগলে। বাট বিএনপি সোফার আমার তো মনে হয় না যে জুলাই চার্টারকে অত গুরুত্ব দিচ্ছে এখন। অল আউট ইলেকশনের দিকে চলে যাওয়াটাই ওদের জন্য স্ট্র্যাটেজিক্যালি কারেক্ট। ওরা এটাকে পুরো না ডাউন প্লে করতেছে, কোনো রিয়াকশনও দিচ্ছে না। না, তা করতেছে না, কিন্তু যদি ইয়ে না করে তা আরবান সিট গুলাতে কিন্তু ইম্প্যাক্ট হইতে পারে যদি তারা এটাকে ঠিক মতো ম্যানেজ না করতে পারে। তাদের বিরুদ্ধে নেগেটিভ ক্যাম্পেইন হবে যে বিএনপি জুলাই চার্টারকে পুরো অগ্রাহ্য করতেছে। মানে অ্যাটলিস্ট আরবান সিট গুলোতে এগুলোর ম্যাসিভ ইম্প্যাক্ট হইতে পারে এটা, ট্রু। কারণ তো তারা এটা পজিটিভটা করলেই পারে যে উই আর উইথ ইউ, হ্যাঁ পারে তো, জনগণ যা বাট এটা তো বলতে মেনে নিব। তো এটা তো আমরা তো মানে মোটামুটি আমাদের নাগরিক কোয়ালিশন থেকে আমরা যে প্রস্তাবটা দিছিলাম এগুলো সবই ছিল রিজনেবল, কিন্তু প্রথমে এগুলো মানুষ এন্টারটেনই করে না। আমরা যে এই যে একই দিনে গণভোট প্লাস ইয়ে হওয়াটা, কি জানি বলে এই নির্বাচন হওয়াটা, মানে এটা কারো কারো কোনো সমস্যা হওয়ার কথা না, দের ইজ নাথিং রং উইথ দিস। এবং তারপরে হুম। এই নেক্সট পার্লামেন্টের শুরুর দিকে একটা লিমিটেড টাইম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এই দুইটাই ছিল আমাদের প্রস্তাবের মধ্যে। এটাও মানে যেহেতু এনসিপি ভোট দিয়ে যদি আপনি এখানে সিম্পল মেজরিটি পান, তাহলে আপনি সেখানে সেটা উল্টে দিতে পারবেন। তো কোনোভাবেই যুক্তিতে এটা ওই জায়গায় আসে না। আসলে আমি বললাম খোলামেলা বলতে চাই, কি খোলামেলা বলতে চাই, এই নোট অফ ডিসেন্ট নিয়ে যে এত শাউটিং ম্যাচ হচ্ছে, এটার একটা উদ্দেশ্য সিম্পল। নোট অফ ডিসেন্টে অনেকগুলো বিষয় দেয়া আছে, তারপরে অন্যান্য দলকে বলা হবে আপনারা একটু কম্প্রোমাইজ করেন। নোট অফ ডিসেন্ট তো 8টা 9টা 10টা 12টা 15টা বিষয় আছে, ওনারা 5টা মানে নিক, আপনারা 5টা ছেড়ে দেন। আলটিমেটলি এই 5টা মানা আর 5টা ছাড়ার পরে আমরা যেখানে যাব, সেটা জাতির জন্য বেশি কল্যাণকর হবে না পার্টিকে বেশি সুবিধা দিবে, এটা একটা প্রশ্ন থেকে যায়। এখন স্পেসিফিক্যালি বলি, এই গণভোট নিয়ে আলোচনা, যে আমাদের সংস্কার নিয়ে আলোচনা যেভাবে চলছে, এটা কালকে আমরা বলছিলাম যেটা অনেকটা সাপ এন্ড লুডো খেলার মতো হয়ে যাচ্ছে। আপনি এগিয়ে যাচ্ছেন, তারপরে আপনাকে সাপে খেয়ে দিল, 87 থেকে 24-এ নিয়ে আসছে সাপে খেয়ে দিয়ে। আমরা এই সংস্কার নিয়ে আলোচনা করছি, ঐক্যমত্য কমিশনে আলোচনা করে অধিকাংশ দল একমতে আসলো, এবং সেই একমতে আসার পরে সেটা কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে সেই আলোচনায় গেল। যখন সেই ইমপ্লিমেন্টেশন মেকানিজম তারা দিল, তারপরে এখন আমরা বলছি যে আসলে আমাদের ঐক্যমত্য হয় নাই। বা অনেক বড় একটা সেরিমনি করলাম আমরা জুলাই সনদে, যে সেদিন মনে হলো যে আজকে তো বাংলাদেশ পরিবর্তন হয়ে গেল, বর্বরতা থেকে একটা সভ্য দেশে আমরা চলে আসলাম। কিন্তু তারপরে এখন আমরা শুনতে পাচ্ছি আসলে ঐক্যমত্যটা হয় নাই। এখন আবার নোট অফ ডিসেন্ট নিয়ে পলিটিক্যাল পার্টিগুলো বসে বসে আলোচনা করা লাগবে। তাহলে আমরা কি আসলে প্রোগ্রেস তখন করেছিলাম? সুতরাং আমাদের এনসিপি থেকে আমরা কি বলছি, প্রথমত আমরা বলছি
যে এই যে আদেশটা হবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, সেই আদেশটা যেন প্রফেসর মোহাম্মদ ইউনূস দেন। রাষ্ট্রপতি চুপ্পু না দিয়ে প্রফেসর ইউনূস দিলে আমাদের আসলে লাভটা কি এনসিপির? এনসিপি কি তাতে 2টা সিট বেশি পাবে? এনসিপি কি এখান থেকে 100 কোটি টাকা পাবে, 1 কোটি টাকা পাবে, 1000 টাকা পাবে? 1 টাকাও এনসিপি এখান থেকে পাবে না। এনসিপির আসলে কোনো রাজনৈতিক দল হিসাবে লাভ নাই। আমরা এটা বলছি জাতির জন্য বলছি। কেন আমরা জাতির জন্য বলছি? আমরা জাতির জন্য বলছি কারণ আমরা অনেক বড় একটা পরিবর্তন আনতে চাচ্ছি সংবিধানে। এত বড় একটা পরিবর্তন আনার সুযোগ এক্সিস্টিং সংবিধান আমাদেরকে দেয় না। সুতরাং আমার সংবিধান থেকে যে সাদা বইটা আছে সংবিধানের থেকে আমার বাইরে যেতে হবে, বাইরে যেয়ে এত বড় একটা পরিবর্তন এনে সেটাকে আমার ডিউরেবল করতে হবে। এখন সংবিধানের বাইরে যখন যে এটা করছি তখন সেটা চুপ্পু করতে পারে, প্রফেসর ইউনূসও করতে পারে, অন্য আরেকজনও করতে পারে, বাট এটা করার ক্ষমতাটা দিচ্ছে আমাদের জুলাই গণ অভ্যুত্থান। যদি আমার 1400 ভাই বোন মারা না যেত, যদি হাজার হাজার মানুষ পঙ্গু না হতো, তাহলে আজকে সংবিধানের এই আমূল পরিবর্তনের এই সুযোগটা আসতো না, এই আলোচনাটাই অবান্তর থাকতো। যে আমরা আলোচনাটা আসছি, এই আকাঙ্ক্ষাটা এসেছে আমার গণ অভ্যুত্থান থেকে। সুতরাং আমরা বলছি যে গণ অভ্যুত্থান আমাদেরকে যে ক্ষমতাটা দিচ্ছে সেটা আমরা নিয়ে রাষ্ট্রকে একটা পুনর্বিন্যাসের চেষ্টা করছি। রাষ্ট্রের মধ্যে যে জায়গাগুলোতে সমস্যা ছিল ওই জায়গাগুলোতে আমরা রিফর্মের আলোচনা করেছি। আমাদের মূল উদ্দেশ্য না আগে সংবিধানটা কিভাবে কোন প্রভিশনের মাধ্যমে রক্ষা করা যায়, আমাদের তো মূল উদ্দেশ্য এই রিফর্ম গুলো আমরা আনতে চাই। এখন আমরা দেখছি কোন উপায়ে সেটা আনা যায়। সেটা যখন ঐকমত্য কমিশন অনেকগুলো এক্সপার্টের সাথে আলোচনা করে একটা পন্থা দিল, তাদের মতামত কিন্তু আমাদের সাথে একমত ছিল যে এটা আসলে সরকারের দেয়া উচিত অর্ডারটা। এই জন্য আমরা বলছি যে চুপ্পুর পরিবর্তে আসলে এটা দেওয়া উচিত প্রফেসর মোহাম্মদ ইউনূসের। দ্বিতীয়ত যে অর্ডারটা আছে এই অর্ডারের ব্যাপারে কয়েকটা বিষয় বলা প্রয়োজন। এই অর্ডারের মধ্যে 2টা অপশন দেয়া, অপশন 1 এবং অপশন 2। আপনারা দেখবেন পার্লামেন্টে যখন একটা সংবিধান সংশোধন করা যায় তখন 2/3 মেজরিটি লাগে। আপনি এই 2টা অর্ডারেই দেখবেন যে সংবিধান সংশোধনের জন্য একটা সিম্পল মেজরিটি একটা রিকোয়ারমেন্ট দেয়া আছে। অর্থাৎ কোন একটা দল যদি 151টা সিট পায় তাহলেই সে এটা সিদ্ধান্ত নিতে পারবে। সাথে আরেকটা প্রভিশন 8-এর ঘতে দেয়া আছে যে জনগণ গণভোটের মাধ্যমে যেটা অ্যাপ্রুভ করবে এটা শুধুমাত্র তাদের বিবেচনা করতে হবে। অর্থাৎ আমাদের যে নেক্সট ইলেকশনের পরে যেটা আসতেছে 2টা জিনিস ইম্পর্টেন্ট, বোঝা ইম্পর্টেন্ট। অনেকে এটা কনফিউজ করে ফেলছে। আমাদের কিন্তু 2টা বডি হবে, একটা হচ্ছে পার্লামেন্ট আর একটা হচ্ছে সংস্কার পরিষদ। পার্লামেন্টটা সংস্কার পরিষদ রিফর্ম অ্যাসেম্বলি এটা অনেকে কনফিউজ করে ফেলছেন। পার্লামেন্টে 2/3 মেজরিটির মাধ্যমে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আনতে হবে। সংস্কার পরিষদ কিভাবে চলবে না চলবে সেটা পুরোটা কিন্তু অর্ডারে বলে দেওয়া হচ্ছে, তারা নিজেরা কার্যপ্রণালী ওইখানে আবার ঠিক করবেন। সেখানে বলা হচ্ছে সিম্পল মেজরিটির মাধ্যমে এটা করা যাবে, যে আলোচনাটা একটা মঞ্জু ভাইয়ের ক্ষেত্রে বলছিলেন ফাহিম মশরুফ ভাই। সুতরাং আমাদের বুঝতে হবে যে পার্লামেন্টের যে রুলস গুলা সেই রুলস গুলা আমাদের সংস্কারের যে পরিষদ সেই পরিষদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। সংস্কার পরিষদ তার নিজের রুল অনুযায়ী চলবে এবং সেই নিজের রুলটা আমরা অর্ডারের মাধ্যমে কিছু তৈরি হচ্ছে আর কিছু সংস্কার পরিষদকে করতে হবে ডেইলি ডে টু ডে টাস্কের জন্য তারা যেটা করবে। তো এখন আমরা যখন সংস্কার পরিষদের সিদ্ধান্ত সিম্পল মেজরিটির মাধ্যমে বলছি এবং বলছি তারা গণপরিষদের সিদ্ধান্তটাকে শুধুমাত্র বিবেচনায় নিবে, তার মানে কি সংস্কার পরিষদ একটা সিম্পল মেজরিটি যেটা 37% ভোটের মাধ্যমে যে কোনো দল হয়তো বা পেতে পারে, তারা এই সংস্কারের যে সিদ্ধান্তগুলো আছে অনেকটাই রিরাইট করতে পারবে, অনেকটাই চেঞ্জ করে ফেলতে পারে। এই জন্য আমরা বলছি যে আমাদের এই ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে। আপনারা যে কোনো একটা পথে যান, আমরা প্রথমে বলেছিলাম যে আপনারা একদম সম্পূর্ণ গণপরিষদ যেমন সম্পূর্ণ সক্রিয়তা নিয়ে শুরু করে তারা একটা নতুন সংবিধান চাইলে দিতে পারে, যতখানি ইচ্ছা ততখানি পরিবর্তন করতে পারে, সেই দিকে যান। সেই দিকে রাজি হন নাই, তারা বলছে যে না, আমার একটা লিমিটেড ম্যান্ডেটের রিফর্ম অ্যাসেম্বলি তৈরি করতে হবে। কোন লিমিটেড ম্যান্ডেটেড রিফর্ম অ্যাসেম্বলি মানে কি? তাদেরকে আপনার বাইন্ড করে দিচ্ছেন অধ্যাদেশ এবং গণভোটের মাধ্যমে। সেখানে আবার বলছে যে না, অধ্যাদেশ গণভোটের মাধ্যমে যেটা হবে সেটা তারা সিম্পল মেজরিটির মাধ্যমে পরিবর্তন করে ফেলতে পারবে। তাহলে আমরা এই জুলাই সনদে স্বাক্ষর করেছি যে এই বিষয়গুলাতে, এই বিষয়গুলো এগেইন আমাদের সিকিউর করা হলো না বা এটার ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন রয়ে যায়। এবং এটা নিয়ে আজকে নাগরিক কোয়ালিশন যে প্রশ্নটা করেছে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে বিবেচনার অর্থটা কি, বিবেচনা করে তারা সিদ্ধান্তটা কিভাবে নিবে। এই হচ্ছে মোটামুটি বর্তমান অবস্থা। এখন আমাদের উত্তরণের পথ কি? উত্তরণের পথ একটাই, রাজনৈতিক দলগুলা একসাথে যদি না আসে তাহলে এটা উত্তরণ হবে না। সুতরাং রাজনৈতিক দলগুলোর আমাদের কাছে উদ্দেশ্য, এনসিপি একদম শুরু থেকেই একটা রিজনেবল একটা পজিশন নেওয়ার চেষ্টা করেছে। একদল বলেছে যে আমি কোনো আপার পিআর চাই না, আরেক দল বলেছে আমি লোয়ার হাউসে পিআর চাই। আমরা বলছি না, আপার হাউসে পিআরটা
আমাদের দেশের সংবিধান সংস্কারের যে পদ্ধতি আছে সেটা স্ট্রেনথেন করার জন্য গুরুত্বপূর্ণ, সুতরাং আমরা ওই দিকে যাই। আমাদের খুবই রিজনেবল পজিশন এখানে ছিল। এখন আবার গণভোটের জন্য দুইটা দল দুইটা অবস্থান নিচ্ছে। আমরাও সেখানে বলছি আপনারা আলোচনা করে একটা সিদ্ধান্তে আসেন, আর নাহলে দেশটা একটা সংকটের দিকে যাবে। বাট এট দ্য সেম টাইম আমাদের সবার কাছে অ্যাপিল হচ্ছে, আমরা লেটস মেক আপ আওয়ার মাইন্ড। আমরা যে সংস্কারগুলোর ব্যাপারে সবাই একমত হয়েছি, এই সংস্কার ব্যাপারে যদি আমরা আসলেই আন্তরিক হয়ে থাকি, তাহলে নোট অফ ডিসেন্টটা দিয়ে আমাদের গণভোটে দেওয়ার আসলে কোনো অর্থ থাকে না। সুতরাং নোট অফ ডিসেন্টটা দিয়ে আমরা জলঘোলা করার চেষ্টা না করি, কাজটা নোট অফ ডিসেন্ট আমার গ্রহণ করেন তাইলে আমি একমত হব, এরকম শর্ত এখানে দেওয়ার চেষ্টা না করি। আমরা আসলে জনগণের কাছে যাই, কারণ গণভোটের উদ্দেশ্যই হচ্ছে যখন মাল্টিপল পার্টি সবাই যদি একমত হয় তাহলে সেটা গণভোটে যাওয়া লাগে না, সেটা পাশ করে ফেলে। আমি উদাহরণস্বরূপ বলি, ইউকে তে যখন দুইটা দল বিভক্ত ছিল যে তারা ইউ এর সাথে থাকবে নাকি থাকবে না, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যখন ডিভাইডেড ছিল, তখন তারা গণভোটে গিয়েছে, কারণ পলিটিক্যাল পার্টিগুলো একমত হতে পারছে না। জনগণের কাছ থেকে শুনে আসি। এখন আমরা যখন গণভোটের কথা আলোচনা করছি, তখন আমরা আবার নিজেদের ওই নোট অফ ডিসেন্ট সহ যেন না যাই, আসলে সত্যিকার অর্থে জনগণের কাছ থেকে জানার চেষ্টা করি জনগণ এই রিফর্ম গুলোর ব্যাপারে কি চিন্তা করছে। তারা আমাদের যে ভার্ডিক্টটা দেয়, যে মতামতটা দেয়, সেটা বাস্তবায়নের জন্য আমরা আমাদের যে অধ্যাদেশটা আছে, আদেশটা আছে, এই আদেশটাকে সেইভাবে করে লিখি, বিবেচনার অর্থ কি এটা ক্লারিফাই করি, আর এটা বাস্তবায়নের দিকে চলে যাই, নির্বাচনের দিকে চলে যাই। থ্যাংক ইউ। ধন্যবাদ খালেদ। এখন আমিও তো explaining- আমি বলি আপনি বলছেন Fast pass the post. Fast pass the post. সাইডিয়া দেওয়া সরি আমরা 5 মিনিট শেষ করবো, মাত্র আসছি। আমি বললাম চলে যাই। তুমি একটু কাপড় চা? একটু গরম দেখ। এটা খুলে গেল, এটা কে লাগছে? ভাই আপনি বলেন, ধন্যবাদ নাগরিক কোয়ালিশন, আপনারা এত তাড়াহুড়া করে প্রোগ্রামটা আয়োজন করলেন সবাইকে এক টেবিলে আনার জন্য, এই জন্য ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। আমাদের এখন রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানে যে বাংলাদেশে যে অবস্থা বিরাজ করছে, আমি খুবই সংক্ষেপে জাস্ট কয়েকটা কথা বলে শেষ করতে চাই। আপনি প্রথমে বক্তব্যের প্রথমে আপনি বলেছেন যে এই ঐক্য কমিশনের বৈঠক শেষ হওয়ার পরে, জাতীয় সনদ সই হওয়ার পরে, তারপরে গতকালকে বর্তমান আইন উপদেষ্টা বলেছেন যে 1 সপ্তাহ সময় দিয়েছেন রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করার, মানে তারা বলটা রাজনৈতিক দলগুলোর কোর্টে দিয়েছেন, এবং 1 সপ্তাহের মধ্যে সমাধান না করতে পারলে ওনারা ওনাদের সিদ্ধান্ত জানাবেন বা ওনারা পরবর্তী স্টেপ নিবেন। তো আমি কোন রাজনৈতিক দল না, আমি একজন বাংলাদেশের নাগরিক, আমি ভোটার হিসেবে আমি গত 1.5 বছরে কি দেখলাম এই যে জুলাইয়ের একটা, আমার ছোট ভাই বক্তব্য রাখলো, আমাদের ছাত্র জনতার আন্দোলন হলো, গণ অভ্যুত্থান হলো, সকল রাজনৈতিক দল মাঠে নামলো, বহু ছেলে মেয়ে প্রাণ দিল, রক্ত দিল, বাবা মারা মাঠে নামলো, আমাদের মিডিয়ার ভাই বোনরা আহত হলো, অনেকে নিহত হলো, হাসিনা পালালো, ফ্যাসিবাদ পতন হলো, ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি ইন্টারিম সরকার আসলো। মানে আমি একজন ভোটার হিসেবে এটা দেখতেছি। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এনসিপি, জামাত, সাকিব ভাইদের দল সহ যত দল আছে বাংলাদেশে, সবাই ডক্টর ইউনূসের উপরে আস্থা, জিএসএ, আচ্ছা
গণসংহতি আন্দোলন, হ্যাঁ, জিএসএ গণসংহতি আন্দোলন সহ সকল রাজনৈতিক দল ডক্টর ইউনূসের উপরে আস্থা রাখলেন, ওনার উপদেষ্টা মণ্ডলীর উপর আস্থা রাখলেন যে তারা বাংলাদেশের যে ক্রাইসিস মোমেন্টে ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্বটা উনি পালন করবেন, করে একটি গণতান্ত্রিক রাস্তায় পথে বাংলাদেশ হাঁটবে। আচ্ছা, 10 মাস না 11 মাস চললো না ঐক্য কমিশনের বৈঠক? 9 মাস, আচ্ছা 9 মাস। 9 মাসে ঐক্য কমিশনের বৈঠক হলো। বৈঠক করে আলী রিয়াজ সাহেব যার নেতৃত্বে হয়েছিল উনি আবার বাংলাদেশ ত্যাগ করে চলে গেছে। এখন গতকালকে আসিফ নজরুল সাহেব বলতেছে ভাই ঐক্য টৈক্য তো হয় নাই, আপনারা আবার 1 সপ্তাহ টাইম দিলাম ঠিক করেন নাকি কথা। আমি ধরেন ভোটার, আমি হলে গ্রামে থাকি, আমি কিছু বুঝি না, তো 9 মাসে কি হইলো? এই যে জিএসএ, বিএনপি, এনসিপি, জামাত সহ সকল রাজনৈতিক দলকে চা বিস্কুট যে খাইলো সকাল থেকে বিকাল পর্যন্ত আলী রিয়াজ সাহেবদের সাথে, এটার আলটিমেট গোলটা কি? আলটিমেট রেজাল্টটা কি? আমরা যেটা আমার ছোট ভাই বললেন, এই বৃষ্টির মধ্যে ছাতা ধরে সবাই গেল, জাতীয় সনদে একটা স্বাক্ষর করলো, করে আমরা দেখালাম আমরা এক আছি, এক থেকে আমরা ইয়ে করলাম। তাহলে আমার অ্যাজ এ লেম্যান, অ্যাজ এ ভোটার, আমার মনে প্রশ্ন জাগতেই পারে যে এই ঐক্য কমিশনের প্রয়োজনটা কি ছিল? ভাই প্রথমেই ডক্টর ইউনূস এসে বলতে পারতো যে এই 84টা আইটেম আছে, আপনাদের ঘরে ঘরে পাঠিয়ে দিলাম, আপনারা টিকমার্ক দেন, আমরা কোথায় আপনারা একমত কোথায় দ্বিমত, 1 সপ্তাহের মধ্যে আমার কোর্স কমপ্লিট। কারণ তাহলে তো ঐক্যমত হইতেছে না। and that is the beauty of democracy. ভাই আপনি গণতন্ত্র চাইবেন, আপনি ডেমোক্রেসি পালন করবেন, আবার ওভারনাইট সংস্কার চাইবেন, এই দুটো একসাথে হয় না। সংস্কার and reform or change is a continuous process. আপনি আজকে দুইটা চেঞ্জ আনবেন, আপনার অপেক্ষা করতে হবে, আবার আপনি, কারণ সব গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক সিস্টেমে আমরা এই 5 জন আমরা একমত হব না, 5 জনের 5টা মত থাকবে এবং সময় বেশি লাগবে। তাই বলে কি আমরা পিছিয়ে যাব? আমরা কি মন খারাপ করব? আমরা কি ভাববো যে আমাদের কোনো সংস্কার হচ্ছে না? তা না। এই যে আমার ভাই বললো যে কি নোট অফ ডিসেন্ট নিয়ে, মনে হচ্ছে আমি টক শোতে বসছি। আচ্ছা, নোট অফ ডিসেন্ট নিয়ে আপনার কি জানি একটা তুমি টার্ম ইউজ করলো, দর কষাকষি না, কি চিল্লাচিল্লি করতেছি, হ্যাঁ আমরা বিএনপি শাউটিং ম্যাচ, হ্যাঁ শাউটিং ম্যাচ, হ্যাঁ শাউটিং ম্যাচ যে আমরা করছি, আমরা এই যে শাউটিং ম্যাচ করছি না, আমরা এটা ফ্ল্যাগ করেছি। আমরা যখন এই জুলাই আলী রিয়াজ সাহেব ওনার রিপোর্ট পেশ করেছে, পরের দিনই বিএনপি অফিসিয়াল প্রেস কনফারেন্স করে আমাদের কি কি প্রবলেম আছে এটা নিয়ে সেগুলো আমরা জাতির উদ্দেশ্যে পেশ করেছি। ঠিক আছে, আমরা শাউটিং ম্যাচ করি নাই। শাউটিং ম্যাচ ওইটাকে বলে যখন 5 দফা দিয়া এখন আমরা পিআর চাই, সারা দেশে আন্দোলন। আচ্ছা, পিআর এখন একটু কমছে শুনতেছি না, পিআর এর কথা বেশি, এখন গণভোট চাই, সারা দেশে আন্দোলন। এখন গতকালকে 8টা দল দেখলাম একসাথে দাঁড়িয়ে ওনারা গণভোট চাচ্ছেন। আমার কথা হচ্ছে, গতকালকে আপনারা দেখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা 237টা সিটে আমরা মোটামুটি আমরা প্রার্থী চূড়ান্ত করেছি। আমরা সারা দেশ ভোটাররা নির্বাচনের দিকে আগাচ্ছে, জনগণ এগিয়ে আছে, রাজনৈতিক দলগুলো পিছিয়ে আছে, বিকজ মানুষ এখন ভোট দিতে চায়। আপনারা যখন জুলাই সনদ সই করছেন, আমি একজন মাঠ কর্মী হিসেবে আমি আমার গ্রামে বসে আমার গ্রামে ছিলাম সেই দিন, কারণ আমার গ্রামের লোকটা ভোট দিতে পারেনি গত 17 বছর। ওই জুলাই সনদে কি লেখা আছে ওরা ভাই গণভোটে কি কি লেখা আছে ওরা জানে না। ওদেরকে জানাইতে হলে ওদেরকে মিনিমাম 6 মাস ওদেরকে শিখাইতে হবে। ওরা কিসের উপর ভোটটা দিবে? গণভোট ইয়েস নো, তাহলে কিসের উপরে বলবে? তাদেরকে বুঝতে তো হবে। আপনারা নভেম্বর মাসে গণভোট চাচ্ছেন, তুমি ওয়ার ইজ দ্য টাইম যে তারা গণভোট বুঝবে? আচ্ছা, ইভেন আমরা যে বিএনপি যে রাজি হয়েছে ফেব্রুয়ারি মাসে, আমি রাজনৈতিক কর্মী হিসেবে বাদ দিলাম, আমি একজন ভোটার হিসেবে আমার কাছে মনে হয় ইটস টু সুন। আমি ফেব্রুয়ারি মাসে আমি গণভোট কিসের উপরে দিব সেটাও তো আমার বুঝতে আমার সময় লাগতে পারে, ঠিক আছে না? তো সুতরাং আমার কাছে মনে হয় যে আপনারা অনেক সংস্কারের কথা বলছেন, সংস্কারের কথা বিএনপি কে বলে লাভ নাই, কারণ এই যে আপনারা যে ঐক্য কমিশনে গিয়ে প্রত্যেকটা দল গিয়ে দিনের পর দিন কথা বলেছে, সেই এই মাল্টি পার্টি ডেমোক্রেসির পরিবেশটা তৈরি করে দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সো বিএনপি ডে 1 থেকে, বিএনপি জন্মের পর থেকে বিএনপি রিফর্ম
রিফর্ম করে আসতেছে, চেঞ্জ করে আসতেছে, বিএনপি রিফর্মে বিশ্বাস করে, বাট আপনার একটা আপনি গণতান্ত্রিক পরিবেশে আপনি সবাই একমত হবেন, সেটা আমার মনে হয় চাওয়াটা অনেক সময় ইমপ্র্যাকটিক্যাল, আমরা চেয়ে ফেলি। আমার কাছে মনে হয় যে বাস্তবতার নিরিখে আমাদের চিন্তা করতে হবে, যেটা একটু আগে আমার একজন ভাই বক্তব্য রাখলেন যে দেশের অবস্থা ভালো না, ল এন্ড অর্ডার সিচুয়েশন ভালো না। অগাস্ট মাসে নারী ধর্ষণ হয়েছে, আপনাদের মিডিয়ার ভাইদের কাছে আরো ভালো রিপোর্ট আছে যে 60-এর উপরে শুধু অগাস্ট মাসে নারী ধর্ষিত হয়েছে। ল এন্ড অর্ডার সিচুয়েশন ভালো না, আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, আমাদের কেউ ইনভেস্টমেন্ট জিরো। সেই অবস্থা সবকিছু বিবেচনা করে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশের দিকে আগাই। আমি এই কথা পরিষ্কারভাবে বলতে চাই যে বিএনপি কিন্তু নোট অফ ডিসেন্ট কেন দিয়েছে। বিএনপি পরিষ্কারভাবে বলেছে যে আপনার ম্যানিফেস্টো আছে, আপনার মতামত আছে, এটা আমার ম্যানিফেস্টো, আমার মতামত, আমি আমার মতামত নিয়ে আমি জনগণের কাছে যাব। আমার সাথে আপনার একমত হতে হবে না, আপনি আপনার আদর্শ নিয়ে, আপনার ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে যান। আপনাকে যদি জনগণ রায় দেয়, আপনি পার্লামেন্টে আসেন, পার্লামেন্টে এসে আপনি পার্লামেন্টের মাধ্যমে আপনি পরিবর্তনগুলো আনেন, রিফর্ম গুলো আনেন। যেই ঐক্য যেগুলোতে হয়েছে সেগুলো তো হয়েছে, বাকি রিফর্ম যদি আপনারা বসে থাকেন রিফর্ম করার জন্য, সেটা তো আপনার বছরের পর বছর বসে থাকতে হবে। আমার মনে হয় না ডক্টর ইউনূস হি সো কমফোর্টেবল সিচুয়েশনে আছে যে উনি বছর পর বছর অপেক্ষা করে বাংলাদেশের রিফর্ম দেখবে। উনি চাচ্ছেন যে যত তাড়াতাড়ি সম্ভব একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেওয়া যায় দেশে, এবং উনি ওনার এই বর্তমান অবস্থান থেকে উনি পরিত্রাণ পায়। তো সুতরাং সেই জায়গাতে বাস্তবতা হচ্ছে যে আমরা বিএনপি কিন্তু অনেক অনেক জায়গায় নোট অফ ডিসেন্ট আমরা দিয়েছি, অবশ্যই আমরা দিতেই পারি। নোট অফ ডিসেন্ট দিয়ে তো আমরা জুলাই সনদ সই করেছি, এনসিপি তো আসেই নাই। ওদের নিশ্চয়তা লাগবে যে এটা বাস্তবায়ন হবে, বা এই নিশ্চয়তা যেখানে আপনারা পদে পদে বলতেছেন রাজনৈতিক দলগুলা জিএসএ বিএনপি কে বিশ্বাস করে না, বিএনপি এনসিপি রে বিশ্বাস করে না, এনসিপি জামাতরে বিশ্বাস করে না, আমরা কেউ কাউকে বিশ্বাস করি না, আগে আওয়ামী লীগেও করতাম না, আমরা কেউ কাউকে বিশ্বাস করি না। আবার ঐক্য কমিশনকেও আমরা বিশ্বাস করি না, কারণ ঐক্য কমিশন আমরা যা বলে আসছি ঐক্য কমিশন দিছে আরেকটা রিপোর্ট, হ্যাঁ মিলে নাই। তো ঐক্য কমিশনেও আমরা বিশ্বাস করি না, আমরা কাউরে বিশ্বাস করি না। আবার আপনারা বলতেছেন যে ওভারনাইট আমাদের সব ঐক্য হইতে হবে। তো সুতরাং যেখানে ট্রাস্ট ডেফিসিট আছে, যেখানে আমাদের বিশ্বাসের ঘাটতি আছে, সেখানে আগে আমাদের ওই বিশ্বাসের ঘাটতিতে কাজ করতে হবে, যাতে বিশ্বাসটা আমাদের কিভাবে ফিরানো যায় রাজনৈতিক দলগুলোর মধ্যে, এবং গণতান্ত্রিক পথে হাঁটতে হবে। আপনারা মাঠে আসেন, ভোটারের কাছে যান, জনগণের কাছে যান, জনগণকে পিআর বোঝান। আমি আমার ভাইকে বলবো যে জনগণের কাছে যাক, পিআরটা বুঝাক, গণভোটটা বুঝাক, ইয়েস কোথায় বলবে, নো কোথায় বলবে, ওটা বুঝায় আপনারা নির্বাচনে আসেন, ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে এসে সেই পার্লামেন্টে আপনারা একটা স্বচ্ছ জবাবদিহিমূলক পার্লামেন্টের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ জনগণকে উপহার দেন। ধন্যবাদ। আমার মনে হয় আপনি শুধু একজনই করেন, আর করেন না। আপনার কাছে করুন। অনেক দাবি অনেকে আসবে বিএনপি কোন চুক্তিতে পেঁয়াজ চায় না, বিএনপি পিআর চায় না, উচ্চ কক্ষে বিএনপি পিআর নিম্ন কক্ষ চায় না, উচ্চ কক্ষ চায় না। যুক্তিটা হলো না, গণভোট আমরা তো চাইছি একই দিনে, হ্যাঁ একই দিনে চাইছি আমরা। পেঁয়াজ চায় না, না, আমার কাছে মনে হয় যে দেখেন, উচ্চকক্ষে আমরা পিআর চাই না এই কারণে, পিআরে কারা আসবে, পিআরে আসবে কারা? পিআর যদি ওই সংরক্ষিত মহিলা আসন সিস্টেমে আপনি করেন, যে 50টা মহিলা আসন আমাদের সংরক্ষিত, সবাই নির্বাচনের পরে দেখবেন যে আমাদের নারী রাজা রাজনীতিতে আছে তারা, বা রাজনীতিতে নাই, সবার তদবির শুরু হয়ে গেছে। আমি আমার ব্যক্তিগত রাজনৈতিক কর্মী হিসেবে আমার এখানে মতামত হচ্ছে যে আপনার ওই সিস্টেমটা চেঞ্জ করতে হবে। পিআর উচ্চকক্ষের কি সিস্টেমে হবে সেটা ইম্পর্টেন্ট আমার কাছে মোর, বিকজ আমাদের সিভিল সোসাইটি, আমাদের পলিটিশিয়ানস তো অবশ্যই, আমাদের সিভিল সোসাইটির মধ্যে সবাই পোলারাইজড, কেউ কোনো না কোনো পন্থী, কেউ জামাত পন্থী, কেউ আওয়ামী লীগ পন্থী, কেউ বিএনপি পন্থী, কেউ এনসিপি পন্থী, কেউ জিএসএ পন্থী,
কিন্তু আপনি এমন কোন সিভিল সোসাইটির সদস্য পাইছেন আজকাল বাংলাদেশে যে কোনো পন্থী না যে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলে? আমাদের নাগরিক কোয়ালিশন নাগরিক কোয়ালিশন কোন পন্থী আগে বাইর করেন আপনি। এখন এখন সেটা হচ্ছে আমি মনে করি যে পিআরএ যখন আপনি পিআরএ এনেও কোনো লাভ হবে না। আপনি পিআরএ আনলেন তো কি হবে? আপনার তো যে যারা সদস্য থাকবে তারা কিন্তু তাদের লাইনে কথা বলবে। তারা আপনি ওখান থেকে বের হয়ে তাদের পন্থী থেকে বের হয়ে তারা পার্লামেন্টের স্বার্থে আইন পলিসি আপনার ইমপ্লিমেন্টেশনের স্বার্থে জনগণের স্বার্থে তারা কি একটা নিরপেক্ষ জায়গা থেকে ভূমিকা রাখতে পারবে যে কোনো ল পাস করার সময়? আপনাদের যে প্রপোজাল ওইখানে কারা আসবে? ওইটা তো সরাসরি হ্যাঁ, সেই প্রপোজালটাও আমি মনে করি একটা বাছাই প্রক্রিয়া একটা। আমি এই জন্যই নারী সংরক্ষিত নারী আসনে উদাহরণটা টানলাম এই কারণে, কারণ এটা আমরা দেখে আসছি। আই ডোন্ট লাইক দ্যাট সিস্টেম। আপনার ওই একটা ট্রান্সপারেন্সি, একটা অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে। আপনি উচ্চ কক্ষে কিভাবে দলগুলো তাদের সদস্যদেরকে আনছে, মনোনয়ন দিচ্ছে। তো সেই জায়গাটা থেকে সেই কারণে আমরা বর্তমানে পিআর সিস্টেমের বর্তমানে আপাতত বিরুদ্ধে। ভবিষ্যতে যে কখনো পিআর সিস্টেম বাংলাদেশে হইতে পারবে না তা তো না। হইতে পারে আলোচনার মাধ্যমে আপনি একটা পাইলট প্রজেক্ট করেন, কোথাও করেন, কোন একটা কনস্টিটিউয়েন্সিতে পিআর সিস্টেমে দেখেন হয় নাকি ইমপ্লিমেন্টেশন করতে পারে। সেটা অবশ্যই আপনি গবেষণা করেন, বিভিন্ন দেশে পিআর সিস্টেম করে আপনি আনেন। তো সুতরাং বর্তমানে আমরা এই কারণে পিআর সিস্টেমের বিরুদ্ধে। ধন্যবাদ। কি বসলেন? শিখে টিকে বলতেছিলাম আর তো বসবো আপনি আমার আপনি আগে বলেছেন আপনি আগে বলেছেন আপনি আগে ঠিক আছে ব্যাপারে আপনার তো সমস্যা দেখিয়ে দিতে হবে বিএনপি সংস্কারপন্থী দল তো এখন চায় না কেন? এখন সংস্কার চিন্তা কোথায় গেল? তো সংস্কারপন্থী দেশে সংস্কার করেছে, নানান জিনিস আবিষ্কার করেছে, এখন আবিষ্কারের চিন্তা বন্ধ হয়ে গেছে, এখন আর মাথায় কাজ করে না। তো যে আর্গুমেন্ট বিএনপি করছে এর অর্থ হলো কোনো কিছুরই কোনো পরিবর্তন দরকার নাই, যা করব আমরা করব। বাংলা কথা এটা দাঁড়ায়। আপনারা এখানে আসছেন, আলোচনা করছেন, দেশে গণ অভ্যুত্থান হয়েছে, এবার চলে যান, যা দেখবো আমরা দেখবো, আর বাকিদের আর কিছুর দরকার নেই। এরকম একটা অ্যাটিটিউড বিএনপির মধ্যে দেখা যাচ্ছে, which is dangerous। বলছে ঐকমত্য কমিশন নাকি প্রতারণা করছে। ঐকমত্য কমিশন আমরা ছিলাম তো, কোথায় প্রতারণা করছে? কি করছে ঐকমত্য কমিশন? সিরিয়াস এলিগেশন। তো একটা বডি হেডেড বাই চিফ অ্যাডভাইজার মাসের পর মাস প্রায় 30টা রাজনৈতিক দল আলোচনা করলো, আপনি এসে একটা প্রেস কনফারেন্স করে বলে দিলেন প্রতারণা করছে। তো প্রতারণার পার্ট সাকিব ভাই আছে, আমিও আছি, আমরা সবাই প্রতারক। তাইলে আমরা এক তুলসী ধোয়া পাতা। কি প্রতারণা করেছে এখানে দেখেন তো দেখি। জুলাই চার্টার পড়ে নাই আমার ধারণা। জুলাই চার্টারে কি ছিল আর অর্ডারের মধ্যে এটা নাই, এটা একটা লাইন দেখা, এরপরে বলুক যে এটা হলো প্রতারণা। জুলাই চার্টারটা 5 বার আরো কয়েকজন বিশেষজ্ঞ নিয়ে পড়া দরকার। পরে যে 2টা প্রস্তাব দিয়েছে ঐকমত্য কমিশন, এই 2টার সঙ্গে তুলনা করা দরকার।
তুলনা করে তারপরে বের করা দরকার কোন লাইনটা প্রতারণা, এটা বের করা দরকার। যদি বের করতে না পারে তাহলে কেন এই কথা বললো তারও একটা ব্যাখ্যা দেওয়া দরকার। আমরা আমাদের স্বাভাবিক 2 চোখ 2 কান 2 হাত 2 পা দিয়ে খুঁজে পাই নাই কোনটা ছিল না আর কোনটা এখানে নতুন করে যোগ করছে। তাহলে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে, ওনারা প্রতারণা কোন জিনিসটাকে বলতেছেন এইটা শুনেন। ওনারা প্রতারণা বলতেছেন যে 47টার ভিতরে 15টাতে ডিসেন্টিং দিয়েছে, জামাত ইসলামী 4টাতে ডিসেন্টিং দিয়েছে, এনসিপি 1টাতে ডিসেন্টিং দিয়েছে। ওনারা বলছেন এই ডিসেন্টিং কথাটা তফসিলে উল্লেখ ছিল না, উল্লেখ নাই কেন, এটাই প্রতারণা। এই হলো ওনাদের আর্গুমেন্ট। আমি যদি ওনাদের পক্ষ হয়ে গিয়ে আলোচনা করি, ধরলাম আমি ওনাদের পক্ষে, নিলাম জুলাই চার্টার হাতে, আবার নিলাম হলো যে অর্ডারটা প্রপোজ করেছে এটাও হাতে। অর্ডারটা 2টা প্রপোজ করেছে, অপশন 1 অপশন 2। অপশন 1 অপশন 2 2টা হাতে নিলে আর ওনারা যেটাকে প্রতারণা বলতেছেন এটাকে হাতে নিলে কি দেখা যায়, কোনটাকে প্রতারণা বলতেছেন। ওনারা যে কথাটা বলছেন যে এটা এটা ডিসেন্ডিং হবে, এই পার্টটুকুকে উল্লেখ করা হয় নাই তফসিলে, এর নাম হইলো প্রতারণা দিয়েছেন। তা যদি হয় তাহলে জামাতের 4টে বাদ দিছে যে জামাতের সঙ্গে প্রতারণা করে নাই। তা যদি হয় এনসিপি ডিসেন্ডিং বাদ দিছে যে এনসিপির সঙ্গে প্রতারণা হয় নাই। তাহলে এই প্রতারণা কি? প্রতারণাটা কোনো প্রতারণা না, এটা নিজের পছন্দ হচ্ছে না তাই একটা বকা দিয়েছিলাম, কোনো প্রতারণা না। ওনারা পলিসি ঠিক করেছেন যে ডিসেন্টিং ছাড়া সব দলেরই, জামাতও ডিসেন্টিং দিয়েছে, এনসিপি ডিসেন্টিং দিয়েছে, কোন দলের ডিসেন্টিং এখানে উল্লেখ নাই। এর মানে কি প্রতারণা হলো এটা? এটাকে আপনাদের সাংবাদিকদের স্বাভাবিক সেন্স চিন্তা করে এটাকে প্রতারণা বলেন আপনারা? যদি আপনারা এটা প্রতারণা বলেন, আপনারা বিবেচক, তাহলে ঠিক আছে, এটা প্রতারণা। আর যদি আপনারা প্রতারণা না বলেন তাহলে হঠাৎ করে প্রতারণা বললেই প্রতারণা হয়ে গেল, আমার কাছে তো প্রতারণা মনে হয় না, আমি তো প্রতারিত হয়েছি মনে করি না। আই আর্গুড, আমরা আর্গি করেছি ঐকমত্য কমিশনে, আমাদের আর্গুমেন্টের পার্টটুকু ডিসেন্টিং এর পার্টটুকু তফসিলে নাই। আমার কাছে মনে হয়েছে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে ডিসেন্টিং ছাড়া গণভোটে পাঠাবে, এটা একটা পলিসি ম্যাটার, এখানে প্রতারণার কি হলো? সো দিস ইজ এ রং কনসেপশন। তাহলে এরকম করছেন কেন ওনারা? আমার ধারণা করছেন আমিত্ব দেখাচ্ছে। আমিত্বটা এরকম যে আমরা বলে আসলাম, ওখানে কথা হইলো, আমরাও অনেক বড় দল, আমাদেরকে চাইলে এখন ডিসেন্টিং বাদ দিয়ে গণভোটে পাঠাই দিবে, দাও দেখে দিই। আমার বিবেচনায় দ্যাট ওয়াজ দেয়ার মোড অফ রিয়াকশন। আমরা তো বলতে পারতাম যে আমাদের 4টা কেন বাদ দিছেন, আমরা আপনাদের দেখে দিব। এনসিপি বলতে পারতো আমাদের 1টা কেন বাদ দিচ্ছেন, আমরা আপনাদেরকে প্রতারক হিসেবে আখ্যায়িত করব। কেউ তো করে নাই। ওনারা করছেন কেন? মূলত ইগোতে লেগেছে আমার বিবেচনায়। এখন এগুলো বাদ দিলে কি হবে দেখেন, এগুলো যদি না থাকে তাহলে সংস্কার প্রস্তাবটা না থাকা উচিত। কোথায় ওনারা ডিসেন্টিং দিয়েছেন? ওনারা ডিসেন্টিং দিয়েছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষে 2/3, নিম্ন কক্ষে 2/3, উচ্চ কক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন হবে, এখানে ডিসেন্টিং দিয়েছেন ওনারা। বাদ দিলাম, এটা গেল একটা। দ্বিতীয়ত ডিসেন্টিং দিয়েছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্যের লক্ষ্যে রাষ্ট্রপতি পরামর্শ সুপারিশ ছাড়াও 6টি সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রধান ও সদস্য নিয়োগ প্রদান করতে পারবেন। এখন প্রাইম মিনিস্টারের পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি 2টা কাজ ছাড়া আর কিছু করতে পারে না। একটা হলো ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আর চিফ জাস্টিস, আর বাকি কোনো কিছু করতে পারে না। এখানে এসে বলা হয়েছিল আরো 6টা জায়গায় করতে পারবে, তার মধ্যে ছিল অ্যান্টি কারাপশন কমিশন সহ 6টা জায়গায় প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস ছাড়াই অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে। ওনারা এখানে ডিসেন্টিং দিয়েছেন। দেশের কি লাভ করতেছেন ডিসেন্টিং দিয়ে? কি দেশ কোথায় যাচ্ছে? কি লাভ হচ্ছে ওনাদের? বিএনপির কি লাভ হচ্ছে এখানে ডিসেন্টিং দিয়ে? প্রধানমন্ত্রী একই সাথে দলীয় প্রধান থাকতে পারবেন না, এটাই ইগোতে আঘাত লাগারই কথা। যে যিনি দলের প্রধান থাকবেন ইনি সরকারের প্রধান হতে পারবেন না। এটা যেহেতু ওনারা ধরে নিচ্ছেন ওনারা প্রাইম মিনিস্টার হবেন, দেশ চালাবেন, সুতরাং তাদের সামনে এটা সাংঘাতিক হার্টের মধ্যে হিট লাগারই কথা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার 4র্থ অপশনে ওনারা ডিসেন্ডিং দিয়েছেন। বাছাই প্রক্রিয়া 1, বাছাই প্রক্রিয়া 2, বাছাই প্রক্রিয়া 3,
3 থেকে ডিসেন্ডিং দিয়েছেন, চতুর্থ বলছেন ঠিক আছে। নিম্ন কক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চ কক্ষের 100 জন সদস্য নির্বাচিত হয়েছেন। 31 দফায় বিএনপি বলেছে তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায়, এবং আরো আগে বলেছে। এখন এসে অ্যাড হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চ কক্ষটা রিপ্রেজেন্টেটিভ সিস্টেমে হবে, আর নিচেরটা এইভাবে থাকবে। এটা আর চায় না, কারণ এটা করলে পরে উচ্চ কক্ষের মধ্যে এক ধরনের ব্যালেন্স তৈরি হয়। নিম্ন কক্ষে 2/3 মেজরিটি যারা পাবেন, পাইলেও উচ্চ কক্ষে ভোটের আনুপাতিক হারে হইলে একটা চেকস এন্ড ব্যালেন্স তৈরি হয়। অর্থাৎ চেকস এন্ড ব্যালেন্স তারা চান না, তারা চান নিচেরটা উপরে আজ্ঞাবহ হবে, উপরেরটা নিচেরটা যা বলবে উপরেরটা তাই বলবে। তাইলে এরকম উচ্চ কক্ষের দরকার কি? তাহলে সেটা বলেন যে উচ্চ কক্ষের দরকার নাই, যা আছে আমরা নিম্ন কক্ষ দিয়ে শেষ চলে। ওইটাও তো বলেন আবার। নিম্ন কক্ষের অর্থ বিল, আস্থা ভোট ব্যতীত সকল বিল অনুমোদনের জন্য উচ্চ কক্ষে উত্থাপিত হবে। গণভোটে গেছে এইভাবে ডিসেন্ডিং দিয়েছেন। জাতীয় সংসদের সদস্যগণ কেবল অর্থ বিল ও আস্থা ভোট প্রদানের ক্ষেত্রে নিজ দলের প্রতি আনুগত থাকবে, আর বাকি সব ক্ষেত্রে দিতে পারবে। ওনারা আরো 2টা বলেছিলেন, ওই 2টা বাদ দিয়েছে, এখানেও ডিসেন্টিং দিয়েছে। জাতীয় স্বার্থ, রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি আইনসভার উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে অনুমোদন করা হবে, এখানে ডিসেন্টিং দিয়েছেন। আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি বানানো হবে, এখানে ওনারা ডিসেন্টিং দিয়েছেন। জ্যেষ্ঠতমকে চান না, উপরে গিয়ে আবার টপকাইতে চান। উপরে বলছেন যে জ্যেষ্ঠ 2 জনের একজনকে বানানো হবে, পছন্দ যাকে হবে তাকে তুলবেন, পছন্দ যাকে হবে না তাকে নামাবেন, এই অপশন চান। স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ কমিশন, সুপ্রিম কোর্টের জজ নিয়োগের ক্ষেত্রে বিচার বিভাগীয় কমিশন গঠন করার ক্ষেত্রে ডিসেন্ডিং দিয়েছেন, কমিশন চান না। বিচারক নিয়োগ আগের মতোই চান। এখন বলেন এগুলো মাথা থেকে সরাই আমরা, এগুলো বাদ, তাহলে সংস্কারটা কি হবে? এগুলো বাদ দিলে ওনাদের কথা অনুযায়ী এগুলো, আর জামাত ইসলামী দিয়েছে 4টা, এগুলো গুরুত্বপূর্ণ 4টা আছে, ঠিক আছে। আমরা যেহেতু অবজেকশন দিচ্ছি না, আর তার কথা নাই, তো এই 15টার ভিতরে এখন বাদ দিই আমরা, বাদ দেয়া 47টা হিসাব করেন, বুকে ডিসেন্টিং কি? বাকি যেগুলো বলছেন যে গণভোটে পাঠানো যাবে আর এগুলো পাঠানো যাবে না, তাহলে বাকিগুলা কি? বাকিগুলো একসাথে করেন। 1টা আছে শুধু গুরুত্বপূর্ণ আমি দেখি, সেটা কি? সেটা হলো 10 বছরের বেশি কেউ প্রাইম মিনিস্টার থাকতে পারবেন না, গ্যাপ দেয়া হোক, একসাথে হোক, এটা একটা গুরুত্বপূর্ণ। আর আরেকটা বলছেন বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হবেন, আর বিরোধী দল থেকে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সভাপতি হবেন, কয়েকটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি। তো এতটুকু সংস্কারের জন্য এতটুকুর জন্য জুলাই দরকার আছে, গণঅভ্যুত্থানের প্রয়োজন আছে। আমি কনক্লুশনটা এভাবে ড্র করি, আমি কথাগুলি একটু ব্যঙ্গাত্মক শব্দ ব্যবহার করেছি, এটা করেছি বোঝার জন্য, কাউকে হার্ট করার জন্য না। কারণ ওই প্রসেসটার মধ্যে অংশগ্রহণ করে আমি নিজেও খুব ক্ষিপ্ত হয়ে গেছিলাম আর কি, যে এটা কি হচ্ছে, এখন কেন এটা বলা হচ্ছে। ঐকমত্য কমিশন সরকারকে রিকমেন্ডেশন দিয়েছে, 2 সেটস রিকমেন্ডেশন। একটা বলেছে একটা ড্রাফট হবে, ড্রাফটটা ভোটে যাবে। আরেকটা বলেছে ড্রাফট হবে না, প্রস্তাবটা যাবে, তার সঙ্গে হলো শিডিউল আকারে অ্যাড থাকবে। একটা অটোমেটিক হয়ে যাবে 270 দিন পরে, ড্রাফট আকারে যেটা পাঠাবে, আর পরের অপশন যদি এক্সারসাইজ করে তাহলে অটোমেটিক হবে না, ওটা বিল আকারে আইনে বাস্তবায়ন করতে হবে। এই তো ভেরি ইজি জব, রাস্তা একেবারে ক্লিয়ার করে দিয়েছেন। এখন এসে আমিত্বের জায়গাটা কম্প্রোমাইজ করতে পারলেই হয়ে গেল। আমি এটাকে এভাবে দেখছি না, আমি এভাবে দেখি যে এটা কোনো ফান্ডামেন্টাল বিষয় নয়। ফান্ডামেন্টাল বিষয় হলো আমি, আমার আমিত্ব, আমি করব, তোমরা কেন, সকলে কেন, এত চাপাচ্ছেন কেন, এই জায়গায় একটা ব্লক লাগছে। আর কোথাও ব্লক লাগছে বলে আমার কাছে মনে হয় না। ফলে আমার কথাটা এখানেই শেষ। এই কথা বলে আপা বলছেন ইয়েস অর নো কিসের উপরে ভোট দিবে, তো ইয়েস অর নো ভোট আপারা দেয় নাই। বাংলাদেশের প্রথম ইয়েস নো ভোট তো বিএনপি করেছে। বাংলাদেশের প্রথম গণভোট কে করেছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রশ্ন কি ছিল? রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক গৃহীত সকল নীতি এবং কার্যপ্রণালীর সাথে আপনি একমত কিনা? নীতি কি একটা? কার্যপ্রণালী একটা ছিল? কতগুলা নীতি ছিল তখন? কতগুলা কার্যপ্রণালী ছিল? লোকেরা ভোট দিচ্ছে হা না। 88 কাউকে বিশ্বাস করা না করার প্রশ্ন উঠেছে, এটা একটা অন্য আলোচনা, তো ওইদিকে দরকার নাই যাওয়ার। তো আমরা মনে করি এই রাষ্ট্রটা সংস্কার করার জন্য যে ধরনের আলোচনা হয়েছে, এই আলোচনার জায়গাটাকে সকলের স্বার্থে, দেশের স্বার্থে যাক না গণভোটে পাশ হোক,
পার্লামেন্টে উঠুক, চেঞ্জ হয়ে যাক, আমরাই তো আছি, ওনারাই তো আছে, আমরাই তো আছি। এখানে যে বসে আছে 4-5 জন, এরা সবাই কেউ না কেউ কোনো না কোনো জায়গার ক্যান্ডিডেট আছে, কোনো না কোনো দলের ক্যান্ডিডেট আছে, সমস্যার তো কিছু নাই। কিন্তু যদি এটা না করে আমরা আবার সেই গণ অভ্যুত্থানের জায়গাটাকে ধরতে হবে। কিন্তু এই আলোচনা করে গণ অভ্যুত্থানের স্পিরিটটা নষ্ট হচ্ছে, এবং গণ অভ্যুত্থানের স্পিরিটটা এই হালতে যাচ্ছে এখন যে এইটার আর অবশিষ্ট স্যাংটিটি বলতে কিছু থাকছে না। আর্গুমেন্ট করা হচ্ছে সরকার খুব 106-এর, নাকি সরকার এইভাবে, এই সমস্ত আর্গুমেন্ট করে এই প্রক্রিয়াটাকে করা হচ্ছে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব 1977 থেকে শুরু করে 1979-এ যে সমস্ত সংবিধানের সংশোধনী এনেছেন মার্শাল ল অর্ডার এবং প্রক্লেমেশনের মাধ্যমে, এগুলো ছিল 5th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পরবর্তীতে পার্লামেন্টে রেটিফাই হয়েছে। কোথায়? তখন তো কেউ বলে নাই যে এখন আমরা যে করব, পার্লামেন্ট তো নাই। তখন পার্লামেন্ট ছিল, 1977-এ পার্লামেন্ট ছিল। ফার্স্ট প্রক্লেমেশন অর্ডারে সংবিধানের মূলনীতি চেঞ্জ করা হয়েছে, অ্যাবসলিউট ফেইথ এন্ড ট্রাস্ট ইন দি অলমাইটি আল্লাহ চেঞ্জ করা হয়েছে। সোশ্যালিজম, মিনিং, ইকোনমিক এন্ড সোশ্যাল জাস্টিস চেঞ্জ করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে যোগ করা হয়েছে। পার্লামেন্টে যোগ করছে এগুলা? এগুলো তো আগে মার্শাল ল প্রক্লেমেশন হয়েছে, পাস হয়েছে, সংবিধানে ইনক্লুড হয়েছে, 5th অ্যামেন্ডমেন্টে গিয়ে রেটিফাই করেছে, শুধু গ্রহণ করেছে। এতদিন পর্যন্ত যা কিছু করা হলো, এটা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না, এই মর্মে একটা অ্যামেন্ডমেন্ট পাস করেছে। সুতরাং এখন হঠাৎ করে কেন মানতে রাজি নয়? তাহলে কি গণ অভ্যুত্থানের প্রতি মার্শাল ল প্রক্লেমেশনের চাইতেও বা মিলিটারি রুল জারির চাইতেও গণ অভ্যুত্থানের প্রতি কনফিডেন্স কম? যদি কনফিডেন্স বেশি হয়ে থাকে, তাহলে যা মার্শাল লতে পারা যায় না, তার চাইতে বেশি তো গণ অভ্যুত্থানে পারা যায়। তাই তো হওয়ার কথা, কিন্তু তা হচ্ছে না কেন? ইগোতে লেগে গেছে। চলেন আমরা ইগো ছেড়ে দিই সবাই, জামাত ইসলামী ছেড়ে দেখ, বিএনপি ছেড়ে দেখ, ভাইয়েরা ছেড়ে দেখ, এনসিপি ছেড়ে দিবে কিনা জানি না, ওদের একটু বেশি সকলের বকা দেয়, আমরাও বকা দেয়, বিএনপির বকা দেয়, যারে যেমনি পারে বকাবকি করে। আচ্ছা করো, করে টরে তারপরে শেষ পর্যন্ত সবাই মিললে সব ঠিকঠাক করে ইলেকশনে চলে যায়। এবং আমরা তো ডিসেম্বরের ফার্স্ট উইকে শিডিউল দিয়ে দেন, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে ইলেকশন করে ফেলেন, আগামী 5 দিনের ভিতরে আদেশ জারি করে দেন, গণভোট হয়ে যাক, আগে হোক আর একসাথে হোক, এটা ঠিকঠাক করে নেন, তো কোনো অসুবিধা থাকছে না। তাহলে আপনাদের একসাথে হলে আপত্তি নাই। না, আমার মনে হয় আপনাকে এটা বলেন না হয়তো, রাজনৈতিক ব্যাপার, একটা মিনিট, আমার মনে ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার। আপনাকে জামাত ইসলামী হিসাবে কোশ্চেন করছি না, একজন সাংবিধানিক কনসালটেন্ট হিসাবে বলছি। যে চিঠির মধ্যে বলা আছে, বা আপনাদের এই অপশন 1 এবং অপশন 2 দুটোই বলা আছে, যুক্ত বাস্তবায়ন অনুসারে গণভোট যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায়, তাহলে সংবিধান সংস্কার পরিষদ তার দায়িত্ব পালনে সহায়ক হিসাবে বিবেচনা করবে, মানে গাইডেন্স এবং অনুসারে। ডাজ ইট মিন দ্যাট যেভাবে আছে, সে ফর এক্সাম্পল বলা আছে আপার হাউস পিয়ার, এখন যদি ওনারা এসে বলে যে না, এখানে তো সহায়ক বলাই আছে, আমরা আপার হাউস করলাম, পিয়ার করলাম, তাহলে কি মানে এটা কি ভায়োলেশন হলো? না, হবে না। এই দেখেন, আপনি মাঝখান থেকে 2 লাইন পড়ছেন, তো পরের লাইনের পরের নেই, পরের লাইন বলে ক্লিয়ার আছে। তো উকালতি বিদ্যা। উক্ত বাস্তবায়ন আদেশ অনুসারে অনুষ্ঠিত গণভোটে যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায়, এই বাস্তবায়ন আদেশ কি? বিকল্প 1। হ্যাঁ, বিকল্প 1 কি? ড্রাফট। বিকল্প 1 হলো ড্রাফট বিল। হ্যাঁ, তাহলে ওই ড্রাফট বিলটা যদি পাওয়া যায়, তাহলে সংবিধান সংস্কার বিলটি, ওই বিল যে বিল আগে আনা হয়েছে, আনার কথা তো পরে, কিন্তু এনে গেছে আগে, সংবিধান সংস্কার পরিষদ তার দায়িত্ব পালনের সহায়ক হিসেবে বিবেচনা করিবে। অর্থাৎ ওই বিলে ধরেন আপনি পরবর্তীতে দেখলেন একটা ছোট্ট অসুবিধা হয়েছে, এটা আপনি ঠিক করবেন, ওই বিল থেকে সরতে পারবেন এখন পিয়ারের জায়গায় না? এটা তো পারবেন না, সাবস্টেন্সিয়াল কেন পারবেন না দেখেন। তবে সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর 270 পঞ্জিকা দিবসের মধ্যে যদি সংস্কার করতে ব্যর্থ হয়, তাহলে গণমোটর অনুমোদিত সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধান অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আপনি যদি বাদ দিবেন তো দূরের কথা, নাও যদি করেন তাও অটো হয়ে যাবে। না, সেটা অটো হলো, সেকেন্ডে তো অটো হবে না, সেকেন্ডটাতে অটো হবে না, বিকল্প 2 প্রথম এটা তো প্রথম, হ্যাঁ, সেকেন্ড তো অটো নেই। এখন তাহলে কি হবে? যখন 2-4 দিন হয়ে গেল, তখন কি হবে? প্রথমটাতে অটো হবে, হ্যাঁ, প্রথমটাতে অটো হবে, দ্বিতীয়টাতে অটো হবে না। 70 দিন পরে কি হবে সেই আলোচনায় আমাদের আছে। আমি কালকে কিভাবে জানি না, তো সেটা ঠিক দিন পরে আপনি আমরা এখন বিষয় আমরা পাগল নেই। পাওয়ার চলে তাহলে স্ট্যাটাস কোথায়? না, তাহলে যতটুকু অ্যাপ্রুভাল ব্যাপারটা তাহলে
এখন আসবে সবাইকে ধন্যবাদ। আমি আলোচনা লম্বা করাটা আসলে খুব ঠিক হবে না, কিন্তু অনেক আলোচনা উঠেছে সেই প্রসঙ্গে। যদি আমাদের অবস্থান, আমাদের দল গণসংহতি আন্দোলন কিংবা জিএসএ, তাদের অবস্থান আমাদের যদি ব্যাখ্যা করতে হয় তাহলে একটু সময় সাপেক্ষ হয়ে যাবে। আমি যথাসম্ভব ব্রিফ হওয়ার চেষ্টা করছি। প্রথম আসলে তর্কের মূল ভিত্তি জুলাই অভ্যুত্থানটি কি বিপ্লব না অভ্যুত্থান, এইটার আসলে আসলে সবকিছুর ফাউন্ডেশনাল বিতর্কের জায়গায়। তো এখন এখানে জুলাই গণ অভ্যুত্থান সরকারি ভাবে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, কিন্তু কোন কোন দল এটাকে বিপ্লব মনে করেন, অথবা তারা যখন তাদের কর্মসূচি পার্সিউ করতে চাইছেন তখন সেটাকে বিপ্লবী জায়গা থেকে পার্সিউ করতে চাইছেন। ফলে কর্মকৌশলের একটা পার্থক্য হয়ে যাচ্ছে। এমনকি ধরুন যে কোনো জিনিসের একটা হয় না যে ফ্রেমওয়ার্ক, কিভাবে আমরা কোন কাঠামো থেকে, চিন্তার কাঠামো থেকে এটাকে দেখছি, সেইটার জায়গায় পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে। তো এখন আমাদের জন্য মুশকিল হয়েছে যে আমরা তো 5ই আগস্টের পর থেকে আমরা এটাকে যেভাবে দেখেছি যে এটা জনগণের একটা অভ্যুত্থান, যেটা অনেক বিপ্লবী সম্ভাবনা তৈরি করেছে, কিন্তু সেটা কোনো বিপ্লবী একটা জায়গা সম্পন্ন করতে পারেনি। অর্থাৎ একটা বিপ্লব কিন্তু শুধুমাত্র একটা সরকারকে ফেলে দেওয়া নয়, এর মধ্যে দিয়ে আরো অনেকগুলো শর্ত সৃষ্টি হতে হয়, যে শর্ত এখানে তৈরি হয়নি। ফলে এটা জনগণের একটা গণ অভ্যুত্থান, রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের একটা বিপ্লবী সম্ভাবনা তৈরি করেছে, এবং এই পরিবর্তনে অনেকগুলো শক্তি, রাজনৈতিক দল, শ্রেণী পেশা এবং সর্বোপরি জনগণ, ছাত্র জনতা, তারা এটার এই সম্মিলিত ভাবে এই কাজটা করেছেন। সেক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে দ্রুততম সময়ের মধ্যেই এই যে সম্মিলিত জায়গাটা, ন্যূনতম জাতীয় ঐক্যমত্য, এটা আমাদের ট্রানজিশনের পদ্ধতিগত জায়গা হওয়া উচিত। পদ্ধতির ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, আমরা এটাকে ফাউন্ডেশনাল মনে করি, এবং আমরা যদি পদ্ধতির ব্যাপারটাকে গুরুত্বপূর্ণ না মনে করি আমরা অনৈক্য সৃষ্টি করব। এবং যে জিনিসটা আছে যে অনৈক্য ফলাফল কি হবে, অনৈক্য এমন ধরনের জায়গা তৈরি করতে পারে যেখানে আমাদের অভ্যুত্থান বিরোধী শক্তি, অর্থাৎ যাদেরকে আমরা উৎখাত করেছি, ফ্যাসিস্ট শক্তি, তাদের দেশি বিদেশি মিত্ররা, এবং তারা যেখানে বসে আছেন খোদ ভারতে, আমরা সবকিছু মিলে বুঝতে পারি যে এই সুযোগটা তারা গ্রহণ করবে এবং একটা বিপর্যয়কর পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। বিভিন্ন দেশের উদাহরণ আছে। সে কারণে ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের উপর আমরা জোর দিয়েছি। রাজনৈতিক ভাবে ধরুন অনেক পার্থক্য আছে, প্রায় বিপরীত পোলে থাকা দলগুলো কিন্তু একসাথে বসেছে। এই বিপরীত পোলে থাকা দলগুলো একসাথে বসার ওইটাই আকাঙ্ক্ষা ছিল যে হ্যাঁ, শহীদের রক্তের ঋণটা যদি আমরা বহন করি তাহলে আমাদেরকে ন্যূনতম এই জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে হবে। এখন সেই পদ্ধতিগত জায়গায় যদি আপনি আসেন তাহলে আপনাকে মানে আপনি যা ভাবেন সেটা ঠিক চাপিয়ে দেওয়া যাবে না। ওই কারণে আমরা গণসংহতি আন্দোলন, জিএসএ, কিংবা আমাদের যে আমরা যে জোটের মধ্যে কাজ করছি, গণতন্ত্র মঞ্চ, যাদের এখানে রাষ্ট্র সংস্কার আন্দোলন আছেন, নাগরিক ঐক্য আছেন, জেএসডি আছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আছে, ভাসানী জনশক্তি পার্টি আছে, এই 6টি দল আমরা সবসময় এই কাজটা করার চেষ্টা করেছি যে ঐকমত্যটা কিভাবে রক্ষা করা যায়। আমরা উদ্যোগও নিয়েছি, আলাপ আলোচনা করেছি, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক ভাবে আলাপ আলোচনা করেছি, এই বিশেষভাবে সেপ্টেম্বরের 15 থেকে 15ই অক্টোবর পর্যন্ত, যাতে করে একটা জায়গায় আমরা পৌঁছাতে পারি। এখন আমরা দায়িত্ব বোধ করছি, এই যে সরকার রাজনৈতিক দলগুলোর কোর্টে বল ঠেলে দিল, এইটা তো আমরা খুব দায়িত্বশীল কাজ মনে করিনি, এবং ঐকমত্য কমিশন এবং সরকার এই কিছুটা জটিলতা সৃষ্টি করেছে বলে আমরা মনে করি দায় তাদের আছে। এবং তার ফলে এখন বল কোর্টে ঠেলে দিয়ে এটা কি প্রমাণ করা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হতে পারে না? রাজনৈতিক দলগুলো অনৈক্য সৃষ্টি করে এবং তারা ব্যর্থ। তো রাজনৈতিক দলগুলি তো দেশ চালাবে না, রাজনৈতিক দলগুলি তো মানে বাকিটা সময় চালাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার কি সারা জীবন থাকবে? ফেব্রুয়ারির পরে তো অন্তর্বর্তীকালীন সরকার থাকার কথা না যদি নির্বাচনটা হয়। তাহলে দেশটা চালাবে কাদেরকে? যারা চালাবেন তাদেরকে যদি আমরা একটা এইরকম অনাস্থার জায়গায় নেই, তাহলে কোন ধরনের ভবিষ্যৎটাকে আমরা সামনে টেনে আনি, এটা পলিটিক্যাল পার্টিগুলোকে ভাবতে হবে। আমরা ভেবেছি, আমরা মনে করি যে তার সে কারণে আমাদের উদ্যোগ নেওয়া দরকার। আমাদের প্রত্যেকটি দলের এই উপলব্ধি থাকা দরকার যে আমরা পরস্পর যেন উদ্যোগ নিয়ে একটা সমাধানের জায়গায় পৌঁছাই। ফলে রাজনৈতিক সভামঞ্চ এটা বানাচ্ছি না। অনেকে কথা বলছেন খুব জাজমেন্টাল, মানে একটা দল সম্পর্কে আমি নিজে যা ধারণা পোষণ করি পূর্ব ধারণা থেকে আমি আমার ধারণার কথাগুলো বলছি, অথবা নির্বাচনী প্রচারণা। আমরা কিন্তু কাউন্টার আমরা আলোচনা করতে পারি। বাংলাদেশে যদি বলেন যে সংস্কারের ক্ষেত্রে যে প্রস্তাবগুলো আছে,
যে প্রস্তাবগুলোতে ঐকমত্য আছে অথবা যতটুকু সামান্য নোট অফ ডিসেন্ট আছে সেটাকে আমি যেগুলো গুরুত্বপূর্ণ হিসেবে দেখার প্রয়োজন হয়, যেমন আর্টিকেল 70, এটা ঐকমত্যের অংশই প্রধান, নোট অফ ডিসেন্টের অংশ প্রধান নয়। সুতরাং এইরকম যদি আপনি ধরেন তাহলে আমাদের বিবেচনায় যেগুলোতে ভিন্নমত দেওয়া আছে সেগুলো গুরুত্বপূর্ণ অংশ নয়, বরং ঐকমত্যের অংশ ভিন্নমত নোট অফ ডিসেন্ট যেটা অধিকতর গুরুত্বপূর্ণ। ফলে সংস্কারের ঐকমত্যের জায়গায় আমরা অনেক বেশি অর্জন করেছি। ঐকমত্য কম, আমাদের নোট অফ ডিসেন্ট বেশি, এই প্রচারণার মধ্যে রাজনৈতিক মাইলেজ নেওয়ার চেষ্টা আছে। ঠিক আছে, রাজনৈতিক মাইলেজ নেওয়ার চেষ্টা, আমরা খুব সংস্কারপন্থী, আরেক দল সংস্কার বিরোধী, এটা আমরা বলতে পারি, কিন্তু বলার মধ্য দিয়ে আমরা রাজনৈতিকভাবে জনগণকে আমাদের পেছনে টানতে পারি। সেই টানার প্রতিযোগিতা যদি পুরো প্রসেসকে আবার বিপর্যস্ত করে ফেলে তখন কিন্তু সকলেই ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং কোনটা কোন সীমার মধ্যে করবেন, মাঠের বক্তৃতা মাঠের জায়গায়, জনগণকে টানার জায়গায় জনগণের টানা, কিন্তু মূল প্রক্রিয়াটি বাধাগ্রস্ত করা কিংবা ওইটাকে থামিয়ে দেওয়া অথবা এমন একটা সংকট সৃষ্টি করা যেখানে নির্বাচন আদৌ হবে কিনা সেই জায়গাটা কিন্তু ঠিক হবে না। ফলে প্রসেস ঠিক রাখেন, মাঠের বক্তৃতায় আমরা অবশ্যই একে অপরকে কিভাবে কি বলে যে তার থেকে আমার জনগণের সমর্থন আমার দিকে টেনে আনবেন সেটা আপনারা বলতে পারেন। ফলে আমাদের বিবেচনায় আপনি যদি আর্টিকেল 70-র কথা বিবেচনা করেন, বাংলাদেশে এই প্রশ্নটি তোলাই যায়নি। এমনকি এটা বলবো যে বিএনপি 31 দফা প্রণয়নের সাথে এটা একমত হয়নি, কিন্তু বিএনপি ঐকমত্য কমিশনে অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় আর্টিকেল 70 সংস্কার করতে প্রস্তাব দিচ্ছে। তাদের এক্সট্রা দুটো নোট অফ ডিসেন্ট, যুদ্ধ পরিস্থিতি এবং সংবিধান সংস্কারের প্রশ্ন, কিন্তু তাদের আর্টিকেল 70 কিন্তু পুরো বাতিল হয়ে যাচ্ছে না, আর্টিকেল 70 খর্ব হয়ে যাচ্ছে না। ফলে আর্টিকেল 70 যে যতটুকু জায়গায় আমরা পৌঁছেছি এটা বাংলাদেশে গুণগত পরিবর্তন আনবে। 10 বছরের প্রাইম মিনিস্টারশিপ এটা বাংলাদেশের পুরো কাঠামোটাকে একটা বড় আকারে বদলে দিচ্ছে। আপনি যদি দেখেন যে সেপারেশন অফ জুডিশিয়ারি, কমপ্লিট সেপারেশন প্রায় মানে যতটুকু আমাদের আকাঙ্ক্ষা ছিল, হ্যাঁ দুটো জায়গাতে আছে। সেটা কেউ যুক্তি দিতে পারে যে এখানে আওয়ামী লীগের সব মানে যে ইনফ্লুয়েন্স ওভার দি কোর্ট, সেই কোর্টকে ঠিক মানে আনতে গেলে এটা তাদের যুক্তির জায়গা। আমরা কিন্তু সেই যুক্তির জায়গাতে সবসময় যে একসাথে থেকেছি তা না, কিন্তু কোন একটা দল এই যুক্তি দেওয়ার মানে হচ্ছে সেপারেশন অফ জুডিশিয়ারি হয় নাই, এটা প্রচার করাটার মধ্যে ওই আবার মাইলেজের প্রশ্ন আছে, সেটাতে ওই জায়গাতে যান, এটার জন্য আটকেন না। আমি যদি বলি কনস্টিটিউশনাল কমিশন, আমরা এটা প্রচার করেছি, আমাদের উত্থাপিত দাবি যে কনস্টিটিউশনাল কমিশনের মাধ্যমে নিয়োগ দিতে হবে কনস্টিটিউশনাল পোস্টগুলোতে। যদি বলতে পারেন এটা সিঙ্গল হ্যান্ডেডলি গণসংহতি আন্দোলনের উত্থাপিত দাবি, এটা দাবি করার মধ্যে আমি পাবলিকলি রেকর্ডেড আছে, আপনি পাবলিক সমাবেশ, টকশো ইত্যাদি সমস্ত জায়গাতে। এই দাবির মধ্যে আমরা 5টা প্রশ্ন আছে, একটাতে নির্বাচন কমিশন সম্মিলিত আমরা একমত হয়েছি, বাকি 4টাতে বিএনপি একমত হয় নাই, তারা এটাকে করতে চায়। তাদের ভাষ্য আইন করে করবে, তাদের ভাষ্য সবকিছু সরকারকে দুর্বল করে ফেলা হচ্ছে, সরকার আসলে ফাংশন করতে পারবে না। এখন এইটা তো হচ্ছে ইলেকট্রাল ব্যাটেল, আপনি জনগণের কাছে ছেড়ে দিতে হবে। যখন কোনো দল একমত হয় না তখন আমি কি করব, কিভাবে বাস্তবায়ন হবে, এরকম করে যেটা একটু আগে শিশিরমণি বিশিষ্ট আইনজীবী এবং জামাত ইসলামের প্রতিনিধিত্ব করেছেন, তিনি যেটা বললেন যে এটা মানে বাদটা কি, মানে এটা বাদটা তো আছে। এবং কি শেষ বক্তব্য 15ই অক্টোবর সম্ভবত শেষ না 14ই অক্টোবর শেষ দিন ছিল, লাস্ট বক্তব্যে যখন বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন সাহেব কথা বলেন, তার আগে জামাত ইসলামের পক্ষ থেকে, ওনার পরে জামাত ইসলামের পক্ষ থেকে হামিদুর রহমান আজাদ সাহেব কথা বলেছেন, এবং উনি কিন্তু একমত হয়েছিলেন যে এটা প্যাকেজ আকারেই যাবে, অর্থাৎ ঐকমত্য অংশ, নোট অফ ডিসেন্ট অংশ এবং নোট অফ ডিসেন্টের নিচে যে নোটটা থাকবে যে কিভাবে বাস্তবায়ন হবে, প্যাকেজ আকারে যাবে, প্যাকেজের উপরে হ্যাঁ না হবে, কিন্তু গণভোট আগে দিতে হবে, যে দেয়ার পজিশন ছিল। এই যে প্যাকেজের উপরে হ্যাঁ না, আপনি যদি প্যাকেজ থেকে নোট অফ ডিসেন্ট সরিয়ে ফেলেন, এবার যে প্রস্তাবনাটা আছে এগুলো যদি আপনি গণভোটে এটার ভিত্তিতে গণভোটে হ্যাঁ না বলেন, আচ্ছা বিএনপি ধরুন কথার কথা বিএনপি একটা জিনিস চায় না, তো কি দিবে, এটা হ্যাঁ ভোট দিবে না ভোট দিবে, মানে এখানে আলাদা আলাদা করে তো প্রশ্ন নাই, ওভারঅল প্যাকেজের উপরে হ্যাঁ না তো দিতে হবে। তার জন্য আপনি কি অপশনটা রাখলেন? গণসংহতি জিএস এর জন্য খুব সুবিধাজনক, কারণ জিএস এর কোনো নোট অফ ডিসেন্টই দেয় নাই, অলমোস্ট নাই। আমি তো হ্যাঁ বলে দিয়ে আসবো, কিন্তু উনি তো 4টাতে যদি উনি ওভারলুক করতে পারছেন, জামাত ইসলামী 4টা, ঠিক আছে আমরা 4টা ছেড়ে দিলাম, আমরা সব হ্যাঁ করে দিয়ে আসলাম, এনসিপি কিংবা অন্য দল হ্যাঁ করে দিয়ে আসলো, কিন্তু 54টি নোট অফ ডিসেন্ট আছে 84টির মধ্যে, তার মধ্যে বিএনপির নোট অফ ডিসেন্ট সম্ভবত 20টি, বাকি আরো জায়গাতে মানে কিছু কিছু নোট অফ ডিসেন্ট ভেরি টেকনিক্যাল, বাকি যে 20-এর পরে 54 কত থাকে, 34টি নোট অফ ডিসেন্ট, কিন্তু আরো অন্যান্য রাজনৈতিক দল, তাদের জন্য আপনার কি অপশনটা ছাড়ছেন? তারা কি হ্যাঁ বলবে না বলবে? গণভোটে কি বলবে তারা?
So আপনার নোট অফ ডিসেন্ট সহ মানে হচ্ছে আমি এটাকে পুরোটাকে হ্যাঁ বলতে পারি, কারণ বাস্তবায়ন পদ্ধতি কিন্তু ওখানে লেখা আছে যে আমার নোট অফ ডিসেন্টটা আছে, আমার আপত্তিটা থাকবে, জনগণ যদি আমাকে ভোট দেয় তা আমি আমার মত অনুযায়ী করতে পারবো। এটি তো এক ঐকমত্য হয়েছিল। এই ঐকমত্য কোন আলোচনার ভিত্তিতে ঐকমত্য কমিশন এটাকে বাদ রাখলেন আমাদের এখনো বোধগম্য না। ফলে কেউ এটাকে প্রতারণা মনে করতে পারেন, আমরা মনে করেছি যে ব্যাখ্যা দেন, ব্যাখ্যা কিন্তু ঐকমত্য কমিশন দেয় নাই, সরকারও দিচ্ছে না। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, আপনি চাপিয়ে দিয়ে গণতান্ত্রিক জায়গা হবে না। মাইলেজ নেন, পলিটিক্যাল মাইলেজ নেন, রাজনৈতিক ভাবে আপনি আগাতে চাচ্ছেন, কোন দলকে সংস্কার বিরোধী বলতে চাচ্ছেন বলেন, সেটা নিয়ে জনগণকে জয় করতে চাচ্ছেন জানেন, কিন্তু প্রসেস যেটার মধ্যে দিয়ে আমরা একটা পর্ব উত্তরণ ট্রানজিশন পার হবো সেটাকে আমরা বাধাগ্রস্ত যাতে না করি, সেখানে যাতে আমরা ঐকমত্য হই। পলিটিক্যাল ডিবেট নিয়ে আমার কোনো বিশেষ জায়গা নাই। আমরা এটা থিওরিটিক্যালি মনে করি যে সংবিধান বদলের প্রশ্নটা কি। যদি বিপ্লব থেকে দেখেন, আমরা দেখি এইভাবে যে একটা বিপ্লব হলে কি হয়, বিদ্যমান রাষ্ট্র সংবিধানটাকে স্থগিত করে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয়, দেন ইউ ফর্ম এ কনস্টিটিউশন, খসড়া, আপনি এটা জনগণের কাছ থেকে মতামত নেন আর যেভাবে করেন, হয় সেটা আপনি জারি করে দেন ডিক্রি দিয়ে, অথবা আপনি গণভোটে যাইতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত সবাই পার্লামেন্ট গঠন করে। ওটা রুশ বিপ্লব বলেন, ওটা ইরান বিপ্লব বলেন, যে বিপ্লবই বলেন, আপনাকে শেষ পর্যন্ত একটা পার্লামেন্ট তৈরি করতে হয়, সেই পার্লামেন্টে র্যাটিফাই করতে হয়। এটা বাস্তবতা, এটা বিপ্লবী দেশগুলোতে বাস্তবতা। এখন মুশকিলটা হলো যে আমরা তো বিপ্লবের আকাঙ্ক্ষায় আছি, কিন্তু এইখানে এই সরকার গঠিত হয়েছে 5 থেকে 8 তারিখে, 5 থেকে 8 তারিখের মধ্যে তো এই সরকারটা গঠিত হলো, তারা 106 দিয়ে নিজেদের লেজিটিমেসি তৈরি করেছেন। ফলে সংবিধান নিয়ে তারা আছেন, দিকে তারা একটা বিশেষ সরকার, বিশেষ বাস্তবতার স্বীকৃতিও আছে, আবার সাথে সংবিধানটা নিয়ে আছেন। এখন কেউ মনে করেন যে সংবিধানটাকে যদি আমরা এখন স্থগিত করে দেই তাহলে পলিটিক্যালি একটা আনস্টেবল জায়গা তৈরি হবে, এটা মনে করতে পারেন তারা। এবং এই মনে করা থেকে তারা মনে করছেন কিছুতেই সংবিধান স্থগিত করা যাবে না, এই অনিশ্চয়তা তৈরি করা যাবে না। 2, যেহেতু সংবিধান নিয়ে চলছি, সংবিধানের যা নাই সেরকম কাজ যদি আমরা করতে যাই, এটা ভবিষ্যতে আদালতে প্রশ্ন উঠবে এবং এটা টিকবে না। এটা একটা দলের অবস্থান, বলে যে বিএনপির অবস্থান, এটা আমরা তো আলোচনা শুনেছি। এই অবস্থানের সাথে আপনি একমত নাও হইতে পারেন, কিন্তু এটার সমাধানের জায়গাটা কি, আমরা আদেশটা কিভাবে হবে, শিশিরমণি তিনি মানে অনেক প্রস্তাব রেখেছেন, আমরা সেসব বিষয়ে আলোচনা করেছি। বিএনপির পক্ষ থেকে প্রস্তাব রাখা হয়েছে, এনসিপির পক্ষ থেকে প্রস্তাব রাখা হয়েছে, আমরা আলোচনা করেছি। আমাদের পক্ষ থেকে আমরা একটা প্রস্তাব রেখেছিলাম, সেটা নিয়েও আমরা মানে তর্ক বিতর্ক হয়েছে। এখন আমরা আসতে চাই যে হ্যাঁ, আদেশের প্রশ্নে আমাদের কিন্তু একটা ঐকমত্য হওয়ার, আরো খুঁটিনাটি আলোচনা করার সুযোগ আছে, যদিও এখন ফ্যাসিলিটেটর চলে গেছে। ফ্যাসিলিটেটর না থাকার ফলে এই রাজনৈতিক দলগুলো কিভাবে আলোচনাটা করবে, কোথায় বলবে, এটা খুবই কঠিন জায়গাতে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে। তারপরে আমরা মনে করি যে প্রত্যেকটি দলের উদ্যোগ নেওয়া উচিত। কিন্তু আপনি এই যে একটা কেউ সংবিধানের বাইরে যেতে চাচ্ছেন না, কারণ পরবর্তীতে প্রশ্ন উঠবে, অন্যদিকে সংবিধানের মধ্যে থেকে এই কাজটা করা কঠিন অথবা এটা টেকসই হবে না বলে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের জায়গায় যেতে হবে, যেটা কার্যত আবার একটা বিপ্লবের জায়গা আনে। অনেকে মনে করেন দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করা হচ্ছে, যে দুধ খাওয়াটা হতে পারতো 5 থেকে 8 তারিখের মধ্যে, সেটা যদি আপনি করেন নাই, এটা 1 বছর পরে এসে 15 মাস পরে এসে আপনি এখন বিপ্লবের ঘোষণা দিলে এটা বিপ্লব হয়ে যায় না। তো এই রিয়ালিটির মধ্যে আমরা কিভাবে ঐকমত্যে পৌঁছাতে পারি, দ্যাট ইজ আওয়ার আপিল। আমাদের অ্যাপিলের জায়গা হচ্ছে যে আমাদেরকে একটা পদ্ধতি তৈরি করতে হবে যেখানে আমরা একটা সমাধানের জায়গায় পৌঁছে জনগণ ক্ষমতার কেন্দ্র, ওই ক্ষমতার কেন্দ্রের কাছে আমরা পৌঁছাতে পারি। এখন সেইটার জায়গাতে পরিষ্কার জায়গা হচ্ছে যে গণভোটে কনস্টিটিউশন ফাইনাল হবে নাকি সংসদে হবে। যে মনে করে যে সংবিধানের নিয়ে চলতে হবে, সংবিধানের কোথাও গণভোট ফাইনাল করার জায়গা নেই। ডিক্রি মিলিটারি সময় কি হয়েছে সেটা যদি এখন পদ্ধতি হিসেবে আসে, এটা তো অনেক দলই একসেপ্ট করবে না। ইভেন বিএনপি যদি সেটা অনু করে, আমরা সেটা একসেপ্ট করবো কিনা সেই জায়গাটাতে আমাদের যেতে হবে। কারণ সামরিক পদ্ধতির জায়গাগুলোকে কেউ গ্রহণ করতে পারেন, কেউ সামরিক শাসনের অধীনে ইলেকশন করতে পারেন, কিন্তু আমাদের তো সেটা মানে নাও গ্রহণ করতে পারে। অনেক রাজনৈতিক দল এটার ইতিহাস আছে তারা এটা গ্রহণ করে নাই। ফলে সেই জায়গাটা থেকে আপনাকে ঐকমত্যের জায়গা কিন্তু খুঁজতে হবে। পলিটিক্যাল স্পেকট্রামে যে ডিফারেন্সেস গুলো আছে সেখান থেকে যদি সবাই ছাড় দিয়ে ঐক্যের জায়গায় আমরা না আসি, তাহলে মাইলেজ নিতে গিয়ে আমরা ওই পুনরায় সংকটটা তৈরি করব। এখন পর্যন্ত এখনকার কনস্টিটিউশন বলে আপনাকে জনগণের সভারেন্টি, সার্বভৌম ক্ষমতাটা তার প্রতিনিধিত্বের মাধ্যমে প্রয়োগ হয় এবং সেটা পার্লামেন্টে এসে সেই
সার্বভৌমত্বটা প্রয়োগ হয়। পার্লামেন্টে কেবলমাত্র জনগণের ইচ্ছার যে দলিল সেটাকে সংশোধন পরিমার্জন অথবা এমনকি নতুন করে নির্মাণ করতে পারে। সংবিধান সংস্কার পরিষদ লিমিটেড বাউন্ডারির মধ্যেই সেটা করার জন্য আমরা বলেছি। ফলে পার্লামেন্টকে আপনি নৈতিকভাবে বাধ্যবাধকতার ফেলছেন যে জুলাই গণ অভ্যুত্থান এর ফলে যে আকাঙ্ক্ষা সেইটাকে জনগণ যখন অনুমোদন করে দিচ্ছে তখন নেক্সট পার্লামেন্ট নৈতিকভাবে বাধ্যবাধকতার মধ্যে পড়ছে এইটা সে করবে। আবার একই সাথে নেক্সট পার্লামেন্টকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হচ্ছে যে সে এই জুলাই সনদের ভিত্তিতে মৌলিক সংস্কার করতে পারবে, যার ফলে এটা আর আদালতের প্রশ্ন হওয়ার, চ্যালেঞ্জ হওয়ার কোন সুযোগ থাকবে না। এই যে রাজনৈতিক জায়গা, এই রাজনৈতিক জায়গায় কিন্তু আমরা ঐকমত্য হয়েছি বলেই 15 ফলে কোনো ঐকমত্য হয় না, বিষয়টা কিন্তু ঠিক না। 1 মাসের আলাপ আলোচনার মধ্যে এই দুইটা জায়গায় আমাদের ঐকমত্য হয়েছিল। আদেশ নিয়ে ঐকমত্য হয়নি, এটাকে সংবিধান সংস্কার পরিষদ নাম দেওয়া হবে কিনা সে নিয়ে ঐকমত্য হয়নি। অন্যদিকে 270 দিনের বিষয়ে কোনো ঐকমত্য হয় নাই, ওইটা আলোচনার মধ্যেই ছিল না, সেটা তারা নিজেরা ঢুকতে করছে। এই 3টা প্রশ্ন এখন আমাদের আলোচনার বিষয়। যদি আমরা এফেক্টিভ কথা বলতে চাই, আমাদের কাজ হচ্ছে রাজনৈতিক দলগুলো এই 3টা প্রশ্নের মীমাংসা কিভাবে আমরা করতে পারবো সেটা নিয়ে আলোচনা করা। পুরোনো জায়গা থেকে আবার ফিরে না গিয়ে যেটা রিজলভ সেটেলড ইস্যু সেটাকে আনসেটেল করে আমরা এখন যদি আরো জটিল করি সেটা দেশের জন্য ভালো হবে না বলে আমরা মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ। আমার মনে হয় সাকিব, না প্রশ্ন নিয়ে না, এটা সংবাদ সম্মেলন না। হ্যাঁ এটা সংবাদ সম্মেলন। হ্যাঁ শুরু করেন। ধন্যবাদ। একটু আস্তে আস্তে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ আজকের এই গোল টেবিল বৈঠক আয়োজন করার জন্য। আপনি কি ভুলে গেলেন? না না না, অন্তর্বর্তী সরকার যদি এই অবস্থাটা তৈরি না করতো তাহলে আজকের এই গোল টেবিল বৈঠক আয়োজন করাই হচ্ছে না সম্ভবত। ফলে এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই গোল টেবিল বৈঠক আয়োজন করার জন্য। কারণ আমরা তো একটু আস্তে প্লিজ, আস্তে প্লিজ। রাজনৈতিক দলগুলো অনেকদিন আমরা বসেছি। ওই যে কিছুক্ষণ আগে সাকিব ভাই বলছিলেন যে ফ্যাসিলিটেটরের ভূমিকায় তারা ছিলেন, এখন তারা অথরিটি হয়ে ওঠার একটা চেষ্টায় আছেন এবং সে ফ্যাসিলিটেটর এখন আর নাই। সেটা আবার কিছুক্ষণ আগে বিএনপি নেত্রী শামা ভাই যখন কথা বলছিলেন। যারা নেওয়ার নিয়ে নেন একটু প্লিজ, নাহলে সমস্যা হচ্ছে আমার। হ্যাঁ আরো কারণ নেওয়া লাগবে না, আর নেওয়ার তাহলে নিয়ে নেন। যে দুটি চায় না একটা চ্যানেল আপনি যোগ করে রাখতে জি, welcome to say আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা শুরু করছি আবার প্লিজ। অন্তর্বর্তী সরকার কি আবার ধন্যবাদ দেওয়া লাগবে? না আর ধন্যবাদ না দেই। এখানে কিছুক্ষণ আগে জামাতের নেতা যিনি ছিলেন সুশীলমণি সাহেব, তিনি চলে গেছেন, তিনি থাকলে ভালো হতো। তিনি ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করলেন কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, সেখানে কি কি নোট অফ ডিসেন্ট এসছে এবং সেগুলো কতটুকু ভালো বা খারাপ সেই বিষয় নিয়ে আলোচনা। কিন্তু বিষয়টা হলো যে বিএনপির নোট অফ ডিসেন্টের কথা অনেক আলোচনায় আসছে। তো বিএনপির ম্যাক্সিমাম নোট অফ ডিসেন্টের সাথে আমরা একমত নই। আমরা বলতে আমাদের দল নাগরিক ঐক্য, ইনফ্যাক্ট আমাদের জোট গণতন্ত্র মঞ্চের যে দলগুলো আমরা আছি, আমরা অধিকাংশ জায়গায় একমত নই। কিন্তু বিষয়টা হচ্ছে নীতিগত কোন বেসিসে আসলে ঐকমত্য কমিশন কাজ করেছে। এই যে ফ্যাসিলিটেটর শব্দটা আসছে আমাদের সামনে, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দফায় দফায় কথা বলা হয়েছে যে ঐকমত্য কমিশন শুধুমাত্র ফ্যাসিলিটেটরের কাজ করবে, এর বাইরে তারা কোনো বিষয় চাপিয়ে দেবে না। এই কথা দফায় দফায় বলেছে। ইনফ্যাক্ট ঐকমত্য কমিশনের সভাপতি, যিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনিও ঐকমত্য কমিশন যখন প্রথম রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসলো, প্রথম দিনের বৈঠকে তিনি কথা বলেছিলেন যে ঠিক যে কয়টা বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারবে সেগুলো নিয়েই জুলাই সনদ তৈরি করা হবে। এটা ছিল বেসিস। ফলে নীতিগত জায়গা থেকে আপনি সরে যেতে পারেন না এবং এখন আপনি আবার অথরিটি নিচ্ছেন এবং 7 দিনের আলটিমেটাম সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কিন্তু এই 7 দিনের মধ্যে যে রাজনৈতিক দলগুলো একমত হতে পারবে না সেটা অন্তর্বর্তীকালীন সরকারও জানে। কারণ ফ্যাসিলিটেটর হিসেবে জাতীয় ঐকমত্য কমিশন বা সরকার কাজ করে 3 মাসে যখন রাজনৈতিক দলগুলোকে একটা জায়গায় আনতে পারেনি, সেটা গতকাল সরকারের পক্ষ থেকেই আসিফ নজরুল সাহেব বলেছেন যে রাজনৈতিক দলগুলোকে একমতে আনা যায় নাই, এই ব্যাপারে তাদের উদ্বেগ রয়েছে। ফলে 3 মাসে যদি তারা সেটা না পারে, 7 দিনের মধ্যে মাঝখানে একজন
কেউ কোনো ফ্যাসিলিটেটর নাই, এখন রাজনৈতিক দলগুলো মানে এই 7 দিনের মধ্যে একমত হয়ে যাবে, সেটা নিশ্চয়ই তারাও প্রত্যাশা করেন না। আর মানে তারা ধরেই নিয়েছেন যে 7 দিন পরে তারা তাদের যে সিদ্ধান্ত সেটা জানিয়ে দেবেন। তার মানে শুরুতে তারা যেটা বেসিস করেছিলেন যে তারা কোনো কিছু চাপিয়ে দেবেন না, সেই জায়গা থেকে তারা সরে আসছেন। 84টা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে 48টা সংবিধান সম্পর্কিত। এখন এই 84টা বিষয় যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটাই গণভোটে নেওয়ার কথা বলা হচ্ছে। তাহলে 3 মাস ধরে যে রাজনৈতিক দলগুলোর সাথে বসা হলো, সেই বসার তো কোনো মানে আর থাকতেছে না। তার মানে আমরা প্রথম দিন যখন ঐকমত্য কমিশন বসলো, সেই দিনেই যদি গণভোটের সিদ্ধান্ত হয়ে যেত, তাহলে তো এই 84টা প্রশ্ন নিয়ে তখনই গণভোট হয়ে যেত। তাহলে নভেম্বরে গণভোট, আজকের মধ্যে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে, কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে এরকম দাবি আসারই বিষয় ছিল না। আরো 3 মাস আগে গণভোট হয়ে যেতে পারতো, কারণ আপনি তো ওই 84টা বিষয় নিয়ে আপনি যাচ্ছেন। রাজনৈতিক দলগুলোর সাথে এই 3 মাসে বসে কি হয়েছে, রাজনৈতিক দল এই বিষয়গুলো যেগুলো সামনে আনা হয়েছে সেগুলো ব্যাপারে তাদের মতামত দিয়েছে। মতামত কিভাবে দিয়েছে, তারা সেই বিষয়ে একমত হতে পারেনি, ফলে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আপনি যদি নোট অফ ডিসেন্ট থাকবে না এই জায়গাতে চলে আসেন গণভোটের পর, তাহলে তো আপনি সেই শুরুর দিনে চলে যাচ্ছেন। হ্যাঁ, কেউ কেউ বলতে পারেন যে প্রস্তাবনায় কিছু পরিবর্তন এসছে। হ্যাঁ, এসছে, অনেক বড় বড় পরিবর্তন এসছে। যেমন একজন 2 টার্ম থাকতে পারবে প্রধানমন্ত্রীটা ছিল, সেখান থেকে 10 বছর হয়েছে, মানে 5 দ্বিগুণে 10। তো আপনি এতটুকু পরিবর্তনের জায়গায় এসছেন, এর জন্য ভাই 3 মাস ধরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে আপনার বসার কোনো দরকার ছিল না। ফলে জাতীয় ঐকমত্য কমিশনারিতে আসলে আলটিমেটলি কোনো কাজ থাকে না। বিএনপি নেত্রী শামা ওবায়দ যখন কথা বলছিলেন, তখনই জানতে পারলাম যে ঐকমত্য কমিশনের মাননীয় সহ সভাপতি তিনি বেঁচে নাই, তিনি তার যিনি কর্মক্ষেত্র সেখানে তিনি চলে গেছেন। আমার ধারণা মানে এখন মনে হচ্ছে যে হয়তো একটা রেশ ধরে রাখার চেষ্টা, যে জাতীয় ঐকমত্য কমিশন বলে বাংলাদেশে একটা কমিশন গঠিত হয়েছিল, সেটা নিয়ে যাতে আলোচনাটা জারি থাকে, সেটার একটা চেষ্টা হিসেবে এখন এই বাস্তবায়ন আদেশ নতুন করে যে আসলে বিতর্কগুলো তৈরি করা হয়েছে সেগুলো সম্ভবত আনা হয়েছে। আর এই বিষয়গুলো যে আর সমাধানের দিকে যাওয়া সম্ভব হবে না, যদিও সাকিব ভাই বলছিলেন যে আমরা আমাদের জোটের পক্ষ থেকে উদ্যোগ নেব, বা অন্যান্য রাজনৈতিক দলকেও তিনি আহ্বান জানালেন যে আমরা যাতে মোটামুটি একটা জায়গায় আসতে পারি সেই চেষ্টাটা করা হয়। কিন্তু মানে যে ব্যাপারটা বাধায় দেওয়া হয়েছে সেটা তো আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার তথা কিংবা আমরা যদি বলি নাগরিক কোয়ালিশন আয়োজিত এই গোল টেবিল বৈঠকেই তো পরিষ্কার হয়ে গেল বিএনপির অবস্থান, এনসিপির অবস্থান, জামাতের অবস্থান আমরা তো দেখলাম। ফলে এখানে যে আর একমত হওয়ার কোনো সুযোগ নাই সেটা পরিষ্কার। সলিউশন হচ্ছে 7 দিনের মধ্যে, সলিউশন হচ্ছে যে 7 দিন পরে সরকার তার অবস্থান জানিয়ে দেবে। প্রথম দিনে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেটা বলেছিলেন যে সেটা সেই জায়গায় তারা যাবেন না, তারা এখন সেই জায়গাতে যাচ্ছেন। প্রতারণা শব্দটা হয়তো সরাসরি উচ্চারণ করাটা ঠিক না, কিন্তু এই যে তিনি এখানে যাবেন না, তারা কোনোভাবে এটা করবেন না, সেই জায়গা থেকে আবার সেটা করা এবং সেই দিকেই ঠেলে দেওয়া, মানে অন্য কোনো শব্দ থাকলে আসলে এই মুহূর্তে মনে পড়ছে না, কোনো প্রতারণা শব্দটাও ব্যবহার করতে চাচ্ছি না। যেহেতু একদমই শেষের দিকে এসেছি, অনেক বিষয় আলোচনা হয়ে গেছে, এই কারণে অনেক কিছু আসলে বলার ইচ্ছে ছিল, সেই বিষয়গুলোতে আর যাচ্ছি না। একটা ব্যাপার হচ্ছে যে মানে ওই জাতীয় ঐকমত্য কমিশন বাংলাদেশ অর্থাৎ 24-এর এই অভূতপূর্ব অভ্যুত্থানের পর যে ঐকমত্য কমিশন, যে কমিশন গঠিত হলো সংস্কারের জন্য, সেই কমিশন ওই ছোট গল্পের মতো রেশ রেখে গেল আর কি, যে শেষ হইল না শেষ। এবং যেভাবে শেষ হওয়ার ব্যাপারটা বলা হচ্ছে সেটা আলটিমেটলি দেশকে কোন দিকে নিয়ে যাবে, এবং সবচেয়ে বড় ব্যাপার সামনে যে নির্বাচনের কথা বলা হচ্ছে ফেব্রুয়ারিতে, সেই নির্বাচনটাও আদৌ হতে পারবে কিনা সঠিক সময়, সেটা নিয়েও যে সংকটের দিকে আসলে আমরা যাচ্ছি, এটা বাংলাদেশকে ইনফ্যাক্ট জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি যিনি এখন দেশে নাই, তিনিও বলেছিলেন যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা সম্ভব, জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব না হয়, তাহলে দেশ নিরাপত্তা ঝুঁকিতে পড়বে, অর্থাৎ দেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। তিনি নিজেই কথা বলেছিলেন। আমি জানি না তিনি এখন কি চিন্তা করছেন, এবং তিনি আবারও উদ্যোগ নিয়ে রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় নিয়ে এসে তারপর ওই যে ভয়টা তিনি পেয়েছিলেন সেই ভয় মুক্ত করবেন কিনা দেশকে, সেটা এখনো জানি না। তবে এখনো প্রত্যাশা করি যে সরকার এইভাবে রাজনৈতিক দলগুলোর কোর্টে বল ঠেলে দিয়ে নিজেদের দায় দায়িত্ব মুক্ত হয়ে আসলে সত্যিকার অর্থে দায় মুক্ত হতে পারবে কিনা। কারণ যদি এখনকার মতো দায় মুক্তি তারা চায়, তাহলে সামনে যে সংকটটা তৈরি হবে, তখন যে দায় তাদের উপরে তৈরি হবে, সেই দায় মুক্তি কোনোদিনও আসলে বাংলাদেশের ইতিহাসে কোনোদিনও তারা পাবে না। ফলে প্রত্যাশা করি যে রাজনৈতিক দলগুলোর কোর্টে শুধু বল চাপিয়ে দিয়ে
নিজেরা দায়মুক্ত হবার যে জায়গা, সে জায়গা থেকে সরকার সরে আসবে। ধন্যবাদ। ধন্যবাদ সাকিব। আমার নাইম প্লিজ। আপ বাংলাদেশ থেকে নাইম, পুরো নাম জানি? নাইম আহমেদ। হ্যাঁ, মুখ্য সংগঠক নাইম আহমেদ, প্রধান সংগঠক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনাইটেড পিপলস বাংলাদেশ, বাংলাদেশের পক্ষ থেকে নাগরিক কোয়ালিশনকে ধন্যবাদ জানাই এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য। আমি সামনে আসলাম ছোট্ট করে একটু কথা বলার জন্য, যে সংবিধান সংস্কার যে কমিশন যেটা গঠিত হবে, এটার প্রক্রিয়া কি হতে পারে, এটা বা এটার যখন প্রস্তাবনাটা আমাদের সামনে আসলো, আমরা অফিসিয়ালি একটা রিয়াকশন আমরা সংবাদ সম্মেলন করে মিডিয়ার সামনে দিয়েছিলাম, এবং সেই আমাদের প্রস্তাবনাটা কিছুটা হইলেও ইউনিক এবং সম্ভাব্য একটি সমাধান সেখানে ছিল। এই জন্য সেই জিনিসটা আবার একটু রিকল করার জন্য এখানে সামনে আসা। ছোট্ট করে যদি বলি, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, কার্যত তো সে একটি বিপ্লবী সরকারে রূপান্তরিত হতে পারে নাই, সেই বিতর্কে আমরা না যাই, কিন্তু তারপরেও আজকের যে বিষয়গুলো নিয়ে সংস্কারের আলাপ চলতেছে, যেটা নিয়ে অনেক নোট অফ ডিসেন্ট আছে, অনেকে ওকে করে দিয়েছেন, এই বিষয়গুলো কিন্তু বক্তারাও বলেছেন যে সরাসরি তখনই তো গণভোটে দিলেই পারতেন, একটা তালিকা করে জনগণ হানা ভোটটা দিত। এখানে টেকনিক্যাল বিষয় যে জিনিসটা আমি মনে করি, ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে অনেক বেশি সম্মানের জায়গায় আনতে চেয়েছেন, ফলশ্রুতিতে ইনিশিয়ালি তাদের সাথেই আলাপ করে জিনিসটা সলভ করতে চেয়েছেন। এবং আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো সেখানে অনেক বেশি ছাড় দিয়েছেন, কারণ দুই মেরুর, সাকিব ভাই বলেছেন যে দুই মেরুর লোকজন একসাথে বসে সেখানে কিন্তু আলাপ আলোচনা করেছেন। আমি বরং এটা একটা ইতিবাচক ভাবে এইভাবে দেখি যে ইসলামী দলগুলো এসে বলে নাই যে বাংলাদেশে ইসলামিক স্টেট হয়ে যেতে হবে, কিংবা লেফটিস্ট পার্টিগুলো এসে বলে নাই বাংলাদেশকে এই সনদের প্রক্রিয়ার ধারাবাহিকতা একটি কমিউনিস্ট স্টেট বানায় ফেলতে হবে। ফলে আমি মনে করি সবে একটা সহনশীল জায়গায় ছিল। এখন যেহেতু প্রত্যেকটা পার্টির আলাদা আলাদা আইডিওলজিক্যাল অন্টোলজিক্যাল জায়গা আছে, এবং সেইটার সাথে তার যারা পিপল নেতাকর্মী তারা কানেক্টেড, সেই জন্য আমাদের একটি সমাধানের দিকে যাওয়া দরকার। সেখানে রাশিদ ভাই, উনি পানামা থেকে জয়েন করছেন। তিতুমির ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, একটু আপনার মাইকটা অন করতে হবে। এই রাসেল, একটু মাইকটা অন করেন, জাস্ট একটা মিনিট। আপনি আমাদের শেষ বক্তা, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে? এটা অন করতে হবে। একটা মিনিট দাঁড়ান, আপনি বসে আমি জাস্ট করে এইখানে আরেকটা অন করো না, তাড়াতাড়ি শোনা যাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ। আমাকে যদি শোনা যায় তো অসংখ্য ধন্যবাদ। আমি খুব মনোযোগ সহকারে, আমার কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আমাকে কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এতক্ষণ ধরে আমরা রাজনৈতিক নেতাদের বক্তব্য শুনলাম, কিন্তু আমাদের কাছে যে সঙ্গত প্রশ্ন সেটি ছিল হচ্ছে যে এতদিনের আলোচনার পর, এত দলের স্বাক্ষরের পরও কেন জাতীয় সনদ বাস্তবায়নের জন্য অপ্রয়োজনীয় দুর্বোধ্য প্রস্তাব এলো?
জাতীয় কমিশন প্রয়োজনীয় ব্যাখ্যাও হাজির করেন নাই, কারণ অনেকগুলো বিষয় তারা উপস্থাপন করেছেন যে উপস্থাপিত বিষয়গুলো সম্পর্কে ন্যূনতম ঐক্যমত্য হয়নি, বরং তাদের সুপারিশ রাজনীতিতে অনৈক্য এবং বিভক্তি বাড়িয়েছে। কোন রাজনৈতিক দল এর সুযোগে তারা কতটা সংস্কারপন্থী সেটা জাহির করার ব্যাপারে বড় মাত্রায় সুযোগ নিচ্ছেন এবং ব্যাখ্যা হাজির করছেন। এর সাথে নতুন বিষয় যুক্ত হয়েছে। উদ্বিগ্ন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলছেন যে এটা কোনো আলটিমেটাম নয়, তারা আহ্বান জানাচ্ছেন মাত্র। রাজনৈতিক দলগুলো যদি এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারে তাহলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে। অর্থাৎ রাজনৈতিক বিষয় রাজনীতিগতভাবে মীমাংসিত না হয়ে অন্যভাবে মীমাংসিত হওয়ার একটা বিষয়ও কিন্তু এর মধ্যে লক্ষিত হচ্ছে। তবে আমার কাছে সবচেয়ে ভালো খবর হচ্ছে রাজনৈতিক দলসমূহ প্রার্থী ঘোষণা করছে, অর্থাৎ রাজনীতি যে রাজনীতিবিদদের হাতেই নিরাপদ এবং তাদের মাধ্যমেই সমাধান করতে হবে, সেই বিষয়টাই আসলে সবচেয়ে বড় বিষয়। এবং আমরা সবাই একমত হয়েছিলাম যে ন্যূনতম বিষয়ের মাধ্যমে যেতে হবে এবং পূর্ববর্তী বক্তারা পরিষ্কারভাবে জানিয়েছেন যে বর্তমানে যা ঘটছে তা বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যেই ঘটছে, এর অন্য কোনো ব্যাখ্যার কোনো সুযোগ নাই। তা আমরা যদি লক্ষ্য করেছি যে কমিশন দুটো বিকল্প প্রস্তাব দিয়েছে, কিন্তু মুশকিল ধরে হয়েছে যে এই যে স্বয়ংক্রিয় পদ্ধতি বিশ্বের কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে নেই, সেটা যুক্তরাষ্ট্র হোক, যুক্তরাজ্য হোক, ভারত হোক, কানাডা হোক কিংবা জার্মানিতে আপনি সংবিধানে কোনো পরিবর্তন সাধিত হয় না। তাহলে বাংলাদেশ স্বভাবতই প্রশ্ন জাগে, বাংলাদেশে এমন নজির কেন সৃষ্টি করা হবে? এটি শুধু গণতন্ত্রের প্রতি অবজ্ঞাই হবে না, বরং সংসদীয় সার্বভৌমত্বের এক ধরনের মৃত্যুও ডেকে আনতে পারে। এই বিষয়ে আমাদেরকে খুবই সচেতন হতে হবে। কমিশনগুলোর টেকনোক্র্যাটিক সমাধানের প্রতি আসক্তি কিন্তু আমরা সবাই জানি। রাজনীতি কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়। আপনি চিন্তা করেন যদি কোনো ধারা নিয়ে গভীর মতভেদ থেকে যায় এবং 270 দিন পার হয়ে যায়, তাহলে সেই অসম্পূর্ণ বিলই সংবিধানে কি ঢুকে পড়বে? আদালত কি এই প্রক্রিয়াকে সাংবিধানিক বলে মেনে নেবে? রিট, স্থগিতাদেশ, মামলা সব মিলিয়ে রাষ্ট্রযন্ত্রে অচল অবস্থা তৈরি হবে না? অথচ কেউই দায় নেবে না, কারণ সংসদ বলবে আমরা সময় পাইনি, সরকার বলবে আইন তো এমনই। সো এটা একটা সুশাসনের পরিপন্থী জবাবদিহিবিহীন নজির হিসাবে কিন্তু আবির্ভূত হবে। গণভোটের প্রশ্নে অনেক ব্যাখ্যা হাজির করা হয়েছে। 1977, 1985, 1991 সালের গণভোট নিয়ে, কিন্তু লক্ষ্য করুন যে গণভোটে প্রশ্ন ছিল সহজ এবং সরল, কিন্তু এবার যে প্রস্তাবিত দুটি এতটাই জটিল যে সাধারণ ভোটারের পক্ষে কিন্তু বোঝা কঠিন হবে। তারা আসলে ঠিক কি নিয়ে ভোট দিচ্ছেন? 48টি সাংবিধানিক ইস্যুকে এক প্যাকেজে বেঁধে অনুমোদন চাইছে কমিশন। রাষ্ট্রের মৌলিক নীতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষ আইনসভা, বিরোধী দলকে শক্তিশালী করা, সবই একসঙ্গে। আবার একই প্যাকেজে প্রধানমন্ত্রীকে দলীয় প্রধান না রাখার বিধান, মেয়াদ সীমা, নাগরিক পরিচয়ের মতো বিষয় জড়িয়ে দেওয়া হয়েছে। এমন গুচ্ছ বা ক্লাস্টার ভিত্তিক প্রপোজালে ভোটারকে বাধ্য করা হচ্ছে সবকিছুর পক্ষে বা সবকিছুর বিপক্ষে ভোট দিতে। এতে নাগরিকের বাজ বিচার অর্থাৎ চয়েসের স্বাধীনতাই কি হারিয়ে যাবে না? কমিশনের আরেকটি সুপারিশ নোট অফ ডিসেন্ট বাদ দেয়া, এবং সে বিষয় নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হয়েছে। 84টি সংস্কার প্রস্তাবের মধ্যে 61টিতে ভিন্ন মত আছে।
দ্বিমতগুলো কি গোপন করা হচ্ছে? একই সঙ্গে সংবিধান পরিবর্তনের জন্য 2/3 বদলে সরল সংখ্যাগরিষ্ঠতা রাখারও প্রস্তাব এসেছে। ফলে ভবিষ্যতে কোনো দল সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেই নিজের মতো করে সংবিধান পরিবর্তন করতে পারবে না, এর কি গ্যারান্টি আছে? তো এগুলো কি গণতন্ত্রের জন্য খুব শুভদায়ক না বিপজ্জনক মোড়? সরি, আমরা যদি সত্যি জুলাই গণ অভ্যুত্থানের চেতনা রক্ষা করতে চাই, যে বিষয়ে অনেকে বক্তব্য রাখার চেষ্টা করছেন, তবে তাহলে এই দুর্বোধ্য জটিল গলিপথ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। প্রয়োজন সরল, স্বচ্ছ এবং গণতান্ত্রিক সমাধান, এবং সেটা নিহিত আছে কনস্টিটিউয়েন্ট পাওয়ারের মধ্যে, অর্থাৎ গাঠনিক ক্ষমতার মধ্যে। এবং এই সমাধান সম্মতির বিষয়গুলোতে সহজ গণভোট এবং আপত্তির বিষয়গুলো সংসদীয় আলোচনার মাধ্যমেই নিষ্পত্তি সম্ভব, এবং তাতে করে আপনার বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের প্রতিও শ্রদ্ধা দেখানো হবে। সময়ের অপচয় মানে অর্থনৈতিক অনিশ্চয়তা আরো বাড়ানো। আমরা ইতিমধ্যেই সব পরিসংখ্যানগুলো পাচ্ছি যে দেশের মানুষের কি অবস্থার মধ্যে আছে, আর কতদিন এই ধরনের অনিশ্চয়তা জায়মান থাকবে। এতে করে কার লাভ হচ্ছে এই অনিশ্চয়তা নিয়ে? এতে তো সবচেয়ে বেশি পরিমাণে ক্ষতি হচ্ছে। আমরা মোটামুটি শেষ করতে পারি, মানে আমি সময়। এক সেকেন্ড ধরেই শেষ। তো আমি মনে করি সবচেয়ে ভালো খবর হচ্ছে রাজনৈতিক দলসমূহ প্রার্থী ঘোষণা করছে। অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ঘোষিত তারিখে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা, জনগণের রায়কে মর্যাদা দেওয়া, এবং এই কর্তব্যই জুলাই সনদের চেতনার প্রকৃত যৌক্তিক শ্রদ্ধা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ তিতুল ভাই, আপনি দেশের বাইরে থেকে যোগাযোগ আমাদের সাথে কানেক্ট করেছেন। আমরা মোটামুটি আপনার কথা যতটুক বুঝেছি, আমার মনে হয় আমরা অনেকের কথার সাথেই এখানে কিছুটা হলো আমাদের কিছুটা হয়তো ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে। তো আমি আসলে এই প্রায় শেষ পর্যায়ে আছি। আমি ডক্টর আসিফ শাহানকে রিকোয়েস্ট করব যে এই ডিফারেন্স অফ অপিনিয়ন, আমি জানি রিজলভ করা আজকের এই সবাই সম্ভব না, তারপরেও আমরা একটু সামারি করি আজকে আমরা কোন কোন ব্যাপারগুলোতে আমরা কথা বলেছি, ডিসএগ্রিমেন্ট করেছি এবং এগ্রিমেন্টও করেছি। তো ডক্টর আসিফ শাহানকে রিকোয়েস্ট করব এর একটা সমাপ্তি, একটা ভাষণ দিয়ে আমাদের প্রোগ্রামটা শেষ করার জন্য। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। কেউ তো নাই আসলে, মানে বেসিক্যালি এখানে আসলে আমার মতামত দেওয়ার কিছু নেই। জাস্ট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আনফরচুনেটলি অর ফরচুনেটলি, যেভাবেই দেখতে চান, আমরা যেখান থেকে শুরু করেছিলাম আমরা সেখানেই আছি, মানে সার্কেল পূরণ করেছি আর কি। যে কারণ যে প্রশ্নগুলো আমাদের ছিল, যেই কনসার্ন গুলো আমাদের ছিল, এসেনশিয়ালি যে সেই কনসার্ন গুলোর যে খুব সমাধান করতে আমরা পেরেছি সেটা আমি বলতে পারছি না, কারণ খুব সুস্পষ্টভাবে দ্বিমতের জায়গাগুলো পরিষ্কার। কারণ বিবেচনা ও সহায়ক এই শব্দ দুটো খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন বিকল্প পথরেখা 1-এর কথা যখন আমরা চিন্তা করছি, সেইটার ক্ষেত্রে এই শব্দ দুটোর অর্থটা কি বা ব্যাখ্যাটা কি। এখন যেটা হয়েছে যে আমরা যখন আমাদের কাজের জন্য আমরা যখন বিভিন্ন এক্সপার্টদের সাথে কথা বলেছিলাম, ওনারা বলেছেন যে এখানে একটা সিগনিফিকেন্ট লিওয়ে থাকবে, সিগনিফিকেন্ট অপশন থাকবে। পরবর্তীতে যে দলই ক্ষমতায় আসেন না কেন তার কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে, এবং সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ার লিমিটেড কনস্টিটিউয়েন্ট পাওয়ার জুলাই সনদের ভিত্তিতে তাকে করতে হবে, বাট তার একটা স্বাধীনতা থাকবে। এখন আজকে আবার আমরা আরেকটা ভিন্ন ব্যাখ্যা শুনলাম যে সেই স্বাধীনতার যেটা দরকার, এখন অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলের হাতে কি ছেড়ে দিচ্ছেন না ছেড়ে দিচ্ছেন তার চেয়ে বড় কথা হচ্ছে এইটাকে তাদের পরিষ্কার করতে হবে। এই ক্ল্যারিফিকেশনটা আমরা এখন পর্যন্ত হচ্ছে গিয়ে পাইনি, এবং সেই একই ক্ল্যারিফিকেশন আপার হাউস পিআর এর ক্ষেত্রেও দরকার। কারণ আমরা আমরা যাদের সাথে কথা বলেছি, এক্সপার্টরা আমাদের যেভাবে বলেছেন সেটাও আসলে এটার মধ্যে পড়ে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার সেটা মনে করে কিনা সেই ক্ল্যারিফিকেশনটাও হচ্ছে গিয়ে আমরা এখনো পাইনি। এবং দুটো প্রস্তাবেই দ্বিতীয় যে প্রস্তাবটা আছে, দ্বিতীয় যে পথরেখাটা আছে, সেখানে খুব সুস্পষ্টভাবে কোনো বিলের কথা বলা নেই। তার মানে বিল তৈরি করার ক্ষমতাটা থাকছে হচ্ছে কি সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা আমরা যেটাকে সংবিধান সংস্কার পরিষদ বলছি তার হাতে। তো এখন এই যে আবার সেখানে যেটা বলা আছে যে সেই ক্ষেত্রে আমাদের জুলাই চার্টারটাকেই ফলো করতে হবে। এখন এই ফলো করার মানেটা কি? অবিকল একভাবে আমরা করবো কিনা, নাকি হচ্ছে কি যেহেতু আমরা বিল তৈরি করব, নর্মালি একটা ডিসক্রিপশনারি পাওয়ার থাকার কথা। এই যে ক্ল্যারিফিকেশন গুলো, এই ক্ল্যারিফিকেশন গুলো হচ্ছে গিয়ে খুবই অত্যন্ত প্রয়োজনীয়, সেটা হচ্ছে কি আমরা পাইনি।
রেফারেন্ডামের ব্যাপারে প্রত্যেকটা রাজনৈতিক দল একমত, যেটা একটা ভালো জিনিস, কিন্তু টাইমিং এর ব্যাপারে আমাদের যেটা মনে হয়েছে এখানে কথাবার্তা বলার পরে সেটাকে হয়তো সমাধান করা যাবে, কিন্তু রেফারেন্ডামের প্রশ্ন কি থাকবে সেটার ব্যাপারে আমরা এখনো কোনো সুস্পষ্ট জায়গায় পৌঁছতে পারছি না। এবং এখানে যেটা থাকছে যে একটা জায়গায় থাকছে হচ্ছে গিয়ে যদি আমরা 48টা পজিশন রাখি তাহলে ইট উইল বিকাম ভেরি ভেরি কমপ্লিকেটেড, তাহলে এটাকে আমরা কিভাবে সহজ করব সেই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই। এবং এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা যে কথাটা এখনো বলছি না, যে এখানে যদি আমি নোট অফ ডিসেন্টটা যোগ করি একসাথে, তাহলে 48টা কোয়েশ্চেন এসেন্সিয়ালি বিকাম 96টা কোয়েশ্চেন। কারণ যদি প্রত্যেকটার সাথে নোট অফ ডিসেন্ট থাকে তাহলে প্রত্যেকটা অপশন সাথে হচ্ছে একটা সাব অপশন, তাহলে আবার নোট অফ ডিসেন্ট যদি নতুন করে যোগ হয় তাহলে তো আপনি কমপ্লিকেশন আরো বাড়াচ্ছেন। সো সেটা সেইভাবে আমরা যাবো কিনা বা সেটা বোঝানোর জন্য যে ধরনের সময় দরকার, কারণ একটা জায়গায় প্রত্যেকটা রাজনৈতিক দলই একমত যে আমাদের নির্বাচন নিয়ে আনসার্টেনটি তৈরি করা যাবে না, ফেব্রুয়ারির যে টাইম লাইনটা আছে সেটার জন্যই হচ্ছে গিয়ে সবাই কাজ করছেন, সেটাকে মাথায় রেখে তাহলে যদি আমার জনগণকে বোঝাতে হয় সেটার প্রেক্ষিতে সরকার কি পদক্ষেপ নেবেন, যে হ্যাঁ ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে, এই মিনিমাম অংশটুকু তো রাজনৈতিক দলকেও বোঝাতে হবে এবং একই সাথে হচ্ছে সরকারকেও এটা উপস্থাপন করতে হবে। এই ধরনের কোনো কিছুরও এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। এসেনশিয়ালি যেটা একটা জিনিস আমার মনে হয় যে আজকের আলোচনা থেকে একটু পরিষ্কার হলো যে রাজনৈতিক দলগুলো হয়তো নিজেদের মধ্যে কোনো একটা নেগোসিয়েশন বা কথাবার্তা চলছে। আইডিয়ালিস্টিক কোনো সলিউশন আমার মনে হয় আমরা কেউই পাবো না, যে একদম আইডিয়ালিস্টিক আমি দুই দলের পার্সপেক্টিভ থেকেই বলছি। বিএনপির দিক থেকে আইডিয়ালিস্টিক হচ্ছে তারা যা যা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন সেই অনুযায়ী, আর যদি হচ্ছে গিয়ে এনসিপি বা জামাতের দিক থেকে বলি তাহলে হচ্ছে গিয়ে তারা একদম সম্পূর্ণ নোট অফ ডিসেন্ট ছাড়া পুরো জিনিসটা একসেপ্ট হওয়া, এটা হাইলি আনলাইকলি পুরো জিনিসটা একই ওই আইডিয়ালিস্টিক ওয়েতে হবে। এখন কোন রাজনৈতিক দল আসলে কতখানি প্র্যাগমেটিস্ট হতে পারবেন, কতখানি হচ্ছে গিয়ে জায়গায় যাবেন, এই 7 দিন খুব সম্ভবত সেই নেগোসিয়েশনের সময়টাই দেওয়া হয়েছে, এবং সেখানে আমরা কোন জায়গাটায় পৌঁছাতে পারি সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যেহেতু নির্বাচনের জায়গায় আমরা চলে আসছি, আমরা আশা করব যে এইখানে মোটামুটি গ্রহণযোগ্য কোনো একটা জায়গায় আমরা হয়তো পৌঁছাতে পারবো। কারণ আপাতত নাগরিক কোয়ালিশনের কাছ থেকে এই ক্ল্যারিফিকেশন গুলো চাওয়া ছাড়া, আশা করা ছাড়া আমাদের আসলে খুব বেশি কিছু বলবার, এবং আমার ধারণা এই আশাটা সবাই করছেন যে একটা সেন্সিবল জায়গাতে রাজনৈতিক দলগুলো পৌঁছাতে পারবেন। এবং যদি না পৌঁছান তাহলে তারা যেটা বলেছেন যে তারা যেটাকে জারি করবেন সেটা নিয়ে আবার হচ্ছে গিয়ে রাজনৈতিক দলগুলো কতখানি একমত হতে পারেন। কারণ আমরা আশা করি যে যেই নেগোসিয়েশন বা যাই হচ্ছে না কেন সেটার একটা রিফ্লেকশন হয়তো সেখানে থাকবে, সে অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি। এবং যেটা আমি বললাম যে সবার বক্তব্য থেকে একটা জিনিস বারবার এসেছে, আমাদের অর্থনৈতিক যে সমস্যা, আমাদের আইন শৃঙ্খলা ভিত্তিক যে সমস্যা, এবং পুরো জিনিসটার যে একটা ক্রাইসিস জায়গাটাতে আমরা আছি সেটাকে আসলে আমরা কতখানি এফোর্ড করতে পারবো যদি জিনিসটাকে আমরা আরো ঠেলতে থাকি, এইটা সবারই হচ্ছে মাথায় রাখা দরকার। এটা আমি শুধুমাত্র যারা এটার এই জুলাই সনদটাকে একদম নোট অফ ডিসেন্ট ছাড়া বলছেন আমি শুধু তাদের কথা বলছি না, যারা নোট অফ ডিসেন্ট দিতে চাচ্ছেন তাদের কথাও বলছি। কারণ যদি আমরা রেসপন্সিবিলিটির কথা বলি, রেসপন্সিবিলিটি সবাইকে নিতে হবে, শুধুমাত্র একজনই নিবেন আর কেউ নিবেন না, এই ধরনের কোনো জায়গায় আমরা পৌঁছতে পারি না। সবাইকে ধন্যবাদ। সবাইকে অনেক ধন্যবাদ, অনেকে প্রায় 3 ঘন্টা ধরে আছেন, পার্টিকুলারলি মিডিয়াকে অনেক ধন্যবাদ আমাদের সাথে অনেক সময় রাখার জন্য। আমরা হয়তো ভবিষ্যতে আবারও বসবো। আমরা আজকে এখানে শেষ করছি, অনেক অনেক ধন্যবাদ।